এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। যেমন আজ দুপুরে পা পোড়ায় একটু জড়িয়ে ধরেছিল, তাই নিয়ে কি বিশ্রী কথা শুনিয়েছে। রূপন্তী মোটেও ওই নাটক সিনেমার অসহায় দায়বান নায়িকা নয় যে পুরো রাত তার কক্ষে এক পুরুষকে স্থান দিয়ে সকালের চরিত্রের দাগ নিবে। বিভানের পাশ থেকে উঠে দাঁড়ালো মেয়েটা। প্রথমে ধরে ছেলেটাকে তুলতে চাইল সে, কিন্তু পারল না। যা ভারী বিভানের শরীর, তার মতো একটা চুনোপুটি মেয়ের এই দেহের ভার বহন করা কোনো কালেই সম্ভব নয়। একটু সময় নিল রূপন্তী, অতঃপর ছেলেটার পা ধরে টেনে নিয়ে গেল কক্ষের বাইরে। এমনকি পায়ে ব্যথা, তার ওপর ভারী শরীর, এর বেশি আর নেওয়ার সাধ্য হলো না মেয়েটার। তার কক্ষের বাইরে মেঝেতে একটা বালিশ দিয়ে তাতেই শুইয়ে দিল বিভানকে। দয়া করে আবারও একটা কাঁথাও জড়িয়ে দিল শরীরে। অতঃপর নিজের কক্ষে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ভোরের আলো ফুটেছে, চারদিকটা সূর্যের উজ্জ্বল আলোয় ভরে উঠেছে। বাইরে থেকে সে উজ্জ্বল আলো এসে পড়তে লাগলো বিভানের চোখে। ঘুম ভেঙে গেল তার। একটু নড়েচড়ে উঠতে খেয়াল করলো সে কোনো শক্ত কিছুর ওপরে শুয়ে আছে। মাথাটাও ভার ভার লাগছে। শরীরটা টেনে হিঁচড়ে উঠে বসলো, পিট পিট করে চোখ খুলল, তাকালো চারদিকে। এ কি, সে কোথায়? এভাবে মেঝেতে শুয়ে আছে কেন? আবার মাথার নিচে বালিশ, গায়ে কাঁথাও জড়ানো। বিভান চোখ ঘুরিয়ে আশেপাশে লক্ষ্য করল। এ তো রূপন্তীর কক্ষের সম্মুখে। নিশ্চয়ই এই মেয়েটা তার সাথে কিছু করেছে, নয়তো এখানে শুয়ে থাকবে কেন? বিভান উঠে দাঁড়ালো। রেগে গিয়ে করাঘাত করল রূপন্তীর দরজায়। চেঁচিয়ে বলল, এই মেয়ে, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। ঘুমের মধ্যে আকস্মিক এহেন চড়া কণ্ঠের ডাক শুনে ধরফরিয়ে উঠল রূপন্তী। সাথে বিরক্তও হলো। সারা রাত তো এই মাতাল লোক ঘুমোতে দেয়নি একটুও। এখন সকাল সকাল উঠেও চেঁচামেচি শুরু করেছে। এই বাড়িতে রূপন্তী এসেছে এখনো সপ্তাহ খানেকও অতিবাহিত হয়নি। এর মধ্যেই জীবন ওষ্ঠাগত। নাক মুখ কুঁচকে বিছানা ছাড়ল মেয়েটা। বিছানার পাশে ফেলে রাখা ওড়নাটা শরীরে জড়িয়ে হেলে দুলে গিয়ে দরজাটা খুলল। কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলল, সমস্যা কি? শাড়ির মতো চেঁচাচ্ছেন কেন? বিভান চোখ তুলে তাকালো। রুক্ষ কণ্ঠে কোনো বাক্য আওড়ানোর আগেই থমকে গেল সে। হৃদস্পন্দন গাঢ় হয়ে উঠল মুহূর্তেই। এ কোন রূপ এই রমণীর! সদ্য ঘুম ভাঙা মুখশ্রী, ফোলা ফোলা চোখ মুখ, চুলগুলোও এলোমেলো হয়ে পড়ে আছে ললাটে। ঢোক গিলল বিভান। গলা উঁচু হওয়ায় অ্যাডামস অ্যাপল, আদমের অ্যাপেলটা নড়ে চড়ে উঠল। তবে পরক্ষণেই আবার নিজেকে সামনে নিল ছেলেটা। এসব সে কি ভাবছে? তাও শত্রুর মেয়েকে নিয়ে। বিভান জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল। পুরনো চরিত্রে ফিরে গিয়ে রুক্ষ কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি আমার সাথে কি করেছো? আমি তোমার কক্ষের সম্মুখে, তাও মেঝেতে শুয়ে আছি কেন? রূপন্তীর রাগ লাগলো। রাতে লাল পানি সেবন করে মাতাল হয়ে এসে কি জ্বালাতনটাই না জ্বালালো তাকে। ওই খড়খড়ে ওষ্ঠ দ্বারা প্রথম চুমু খেয়ে তার ঠোঁটের ভার্জিনিটি পর্যন্ত নষ্ট করলো। অথচ সকালে উঠে বলছে, তুমি আমার সাথে কি করছো? আশ্চর্য! রূপন্তী দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, আমি কিছু করেছি নাকি? আপনি করেছেন। মদ খেয়ে মাতাল হয়ে কাল সারা রাত মাতলামি করেছেন। বিশ্বাস না হলে নিজের থোবরাটা আয়নায় গিয়ে দেখুন, বুঝে যাবেন। বিভান কপালে ভাঁজ ফেলল। অমনি কপালের কাটা স্থানে টান লেগে ব্যথা অনুভব করল। কণ্ঠে ব্যথাতুর ধ্বনি তুলে হাত দিল কপালে। শুধু কপালে নয়, গালে ঠোঁটেও ব্যথার আভাস পাচ্ছে ছেলেটা। বিভানের মস্তিষ্কে চাপ প্রয়োগ করল। গত রাতে সে বাড়ি থেকে বেরিয়ে বারে গিয়েছিল, সেখানে একটু আধটু ড্রিঙ্ক করেছিল। তারপর কি হয়েছে? বিভান মাথা চেপে বসে পড়ল নিচে। মনে করার চেষ্টা করল কাল রাতের সব ঘটনা। স্পষ্টভাবে সব স্মরণে না এলেও ঝাপসা কিছু ঘটনা স্মৃতিতে এলো। রাতে তাকে বারে বসে কেউ মেরেছে, তারপর সে বাড়িতে এসেছে, খিচুড়ি খিচুড়ি করে হেদিয়ে মরেছে, আর সব শেষে সে চুমু খেয়েছে।
চুমুর বিষয়টা স্মরণে আসতেই চমকালো বিভান। হৃদযন্ত্রটা ছটফটিয়ে উঠল খুব করে। মদ খেয়ে মাতাল হয়ে সে নিজেই শত্রুর মেয়েকে চুমু খেয়েছে, তা আবার গালে কপালে না, একদম ঠোঁটে। অপ্রস্তুত হলো বিভান। চটপটে উঠে দাঁড়ালো সে। আর কোনো কথা না বাড়িয়ে এলোমেলো পা ফেলে এক প্রকার পালিয়ে এলো নিজ কক্ষে। দুপুরের সময় চারদিকটা সূর্যের আলোয় উত্তপ্ত হয়ে উঠেছে কিছুটা। রূপন্তী রান্নাঘরে কিছুটা সময় ব্যয় করেই গতকাল মধ্যরাতে তৈরি করা খিচুড়ি গরম করলো। এর মধ্যে বিভানও এসে বসলো বসার কক্ষের সোফায়। মেয়েটা রান্নাঘর থেকে একবার উকি মেরে তাকালো সেদিকে, অতঃপর হাতে খিচুড়ির থালা নিয়ে এগিয়ে রাখলো বিভানের সম্মুখে। থমথমে কণ্ঠে বলল, আপনার খিচুড়ি। বিভান চোখ তুলে তাকালো রূপন্তীর পানে। হঠাৎ মেয়েটার গোলাপি পদ্ম পাপড়ির ন্যায় ওষ্ঠ জোড়ার পানে চোখ পড়তেই বুকটা ধক করে উঠল। চোখের সম্মুখে আবছায়ায় ভেসে উঠল রাতের শ্রমুর দৃশ্য। হৃদয়ে কড়া নাড়ল। মেয়েটার ঠোঁট জোড়া কি নরম কোমল। সাথে সাথে চোখ নামিয়ে ফেলল বিভান। ছিছি, এসব সে কি ভাবছে? ছেলেটা এবার নজর দিল তার সম্মুখে রাখা থালার পানে। খিচুড়ি দেখে খেতে ইচ্ছে হলো ভীষণ, তবুও সে নিজের ইচ্ছেকে দমন করল। গতকাল রাতে এই খিচুড়ি করে সে যা করেছে ভাবতেই অস্বস্তি হচ্ছে। তার মতো একজন শক্তপোক্ত ব্যক্তিত্বের অধিকারী এক পুরুষ কিনা সামান্য খিচুড়ির জন্য অমন আচরণ করেছে ভাবতেই আশ্চর্য লাগছে। কিন্তু তার যে সব স্মরণে আছে কিংবা নিজের আচরণের জন্য সে লজ্জিত, একথা কিছুতেই বুঝতে দেয়া যাবে না রূপন্তীকে। শুনেছে মদ খেয়ে মাতাল হয়ে মানুষ কি করে তা হুঁশে ফিরলে ভুলে যায়, কিন্তু বিভান যে কেন ভোলে না কে জানে। ছেলেটা যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করল। নারী ভারী কণ্ঠে বলল, আমি খিচুড়ি খাই না, গতকালই তো বললাম। ওসব তোমাদের খাবার, তুমি খেয়ে নাও। রূপন্তী ওষ্ঠ বাঁকালো, ভেঙচি কেটে বলল, হ্যাঁ, এর জন্যই তো গতকাল আপনাকে খিচুড়ি ভূতে ধরেছিল, উন্মাদ হয়ে উঠেছিলেন খিচুড়ি খিচুড়ি করে। সবকিছু মনে থাকা সত্ত্বেও বিভান নিজের ইগো ধরে রাখতে চাইল। থমথমে কণ্ঠে বলল, একদম আমার নামে মিথ্যা বলবে না, মিথ্যাবাদী মেয়ে কোথাকার। রূপন্তী বিস্মিত হলো। সে মিথ্যেবাদী মেয়ে? মধ্যরাতে মাতাল হয়ে বাড়ি ফিরে তাকে বাদর নাচ নাচালো, আর এখন তাকেই মিথ্যেবাদী বলছে। এর জন্যই বোধহয় প্রবাদে আছে, চোরের মায়ের বড় গলা। এই বাক্যের প্রমাণ আজ মেয়েটা হাতে নাতে পেল। রূপন্তীর চোখ ছোট ছোট করে তাকালো বিভানের পানে, কণ্ঠে জোর দিয়ে বলল, আমি মিথ্যা বলছি নাকি আপনি? গতকাল রাতে আপনি বাড়িতে ফিরে কি কি করেছেন আমি ভুলিনি। আপনি এইটুকু বলতেই মেয়েটাকে থামিয়ে দিল বিভান। কোনো কিছু স্বীকার না করে উল্টো রূপন্তীকে বলল, আমার বাড়িতে থাকতে দিয়েছি, এর মানে এই নয় যে তুমি আমার নামে মিথ্যা বলবে। আমি মদ খেতে পারি, মাতালও হতে পারি, তাই বলে এসব কর্মকাণ্ড করতে পারি না। আমার নামে একদম গুজব ছড়াবে না। পরপর বসা থেকে উঠে দাঁড়ালো ছেলেটা। কিছুটা ব্যস্ত হয়েই পা বাড়ালো কক্ষের পানে। যেতে যেতে মেয়েটাকে হুমকি দিল, ফের আমার নামে গুজব ছড়ানোর চেষ্টা করলেও তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব বলে দিলাম। বিভান চলে গেল। হা হয়ে দাঁড়িয়ে রইল রূপন্তী। মদ খেলো বিভান, মাতলামি করলো বিভান, আর সেই কথা বলার অপরাধে বাড়ি থেকে বের করে দেয়ার হুমকি দিল তাকে। স্বাধীনতা আজ কোথায়? এ বাড়িতে এসে রূপন্তী বোধহয় নিজেকে বাক স্বাধীনতা হারালো। এ বাড়িতে এসে রূপন্তী বোধহয় নিজের বাক স্বাধীনতাও হারালো। সত্যি কথা বললেও তা মিথ্যা বলে চালিয়ে দিচ্ছে, আবার বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। নির্জন রাস্তা, চারদিকটা গাছপালায় ভরপুর, আশেপাশে কোনো বাড়িঘর ও দেখা যাচ্ছে না তেমন। সে রাস্তার মধ্যভাগেই দাঁড়িয়ে এক যুবককে বেধড়ক মারছে বিভান। চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে তার। বেশ ক্রোধ নিয়ে একের পর এক ঘুষি বসাচ্ছে ছেলেটার দেহে। এতক্ষণ এরিক আর হ্যারি ধরে রাখায় ছেলেটা করতে পারেনি কিছুই, শুধু মার খেয়ে গেছে। তবে তারা ছেড়ে দিতেই ছেলেটাও নিজের প্রতিরক্ষায় বিভানকে প্রহার করতে উদ্যত হলো। হাত উঁচিয়ে একটা ঘুষির মতো হাঁকাতেই তার হাতটা ধরে ফেলল বিভান। হিসিয়ে বলল,
কাল মাতাল পেয়ে বাড়ি আমাকে মেরে বেঁচে যাবে ভেবেছিলি? তোর এত বড় সাহস কি করে হলো যে আমার গায়ে হাত তুলিস? চিনিস আমাকে? ছেলেটা তবুও নত হলো না। ক্রোধে হিসিয়ে উঠল সেও। দাঁতে দাঁত চেপে বলল, তুই আমাকে চিনিস না। আমাকে এভাবে তুলে এনে মারধর করায় তোকে কতটা ভুগতে হবে জানিস? বিভান ক্রোধে দিশেহারা হলো। তার সম্মুখে এই ছেলে ক্ষমতা দেখাচ্ছে, এত বড় সাহস এর! হাত উঁচিয়ে সে বেশ শক্তপোক্ত একটা ঘুষি বসালো ছেলেটার নাক বরাবর। সাথে সাথে বেচারা ছিটকে পড়ল ইট পাথরে গড়া রাস্তায়। নাক থেকে গড়িয়ে লাল রক্তের আভাস মিলল তৎক্ষণাৎ। বিভান তেড়ে গিয়ে আবার ছেলেটার কলার টেনে তুলল, তার মুখে আরেকটা ঘুষি বসিয়ে দিল। বাল ছিড়বি তুই আমার? তোর মতো ছোট খাটো পুঁটি মাছ পায়ের নিচে রাখার ক্ষমতা আমার আছে। কথা থামালো বিভান, তবে মার থামালো না। একের পর এক ঘুষি এবং লাথি বসিয়ে যাচ্ছে ছেলেটার দেহে। কিঞ্চিত সময়ের ব্যবধানেই সে ছেলেটা কেমন নিস্তেজ হয়ে পড়ল। ভয় পেল এরিক এবং হ্যারি। এভাবে চলতে থাকলে এ তো মরে যাবে। তারা দুজন দ্রুত ছুটে এলো বিভানের পানে। দুদিক থেকে দুজন জাপটে ধরল তাকে। হ্যারি এক কিছুটা ব্যস্ত হয়েই বলল, স্যার, ছেলেটা তো মরে যাবে, আর মারবেন না ওকে। বিভান এ পর্যায়ে থামল একটু, গা ঝাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। এরিক এবং হ্যারি থেকে পকেট থেকে একটা রুমাল বের করে হাত মুছতে মুছতে বলল, এটাকে ওই বাড়ির সামনে ফেলে রেখে আসবি, আর এটাতে তুলে আনতে এবং এখান থেকে বার পর্যন্ত নিয়ে যেতে আমার গাড়ির যতটুকু তেল খরচ হয়েছে বা হবে হিসাব করে তার টাকাও এর পকেট থেকে নিয়ে আসবি। এর পিছনে আমার একটা টাকাও খরচ করতে রাজি নই আমি। রাত গভীর, চারিদিকে শুনশান নীরবতা। সারাদিনের কর্মব্যস্ততা কাটিয়ে সম্ভবত সবাই পাড়ি জমিয়েছে নিদ্রা দেশে। রাত্রির এই ক্ষণে বিভান দাঁড়িয়ে রয়েছে তার কক্ষের সাথে লাগোয়া বারান্দায়, দৃষ্টি অদূরে ল্যাম্পপোস্টের আলোর পানে। হাতে একটা জ্বলন্ত সিগারেট জ্বলজ্বল করছে। হৃদয়ে ব্যথার আগুন জ্বলছে ভীষণভাবে। নিজেকে বড্ড অসহায় লাগছে তার আজ। একাকিত্বরা ঘিরে ধরেছে চারদিক থেকে। আপন মানুষ ব্যতীত বড্ড একা হয়ে উঠেছে সে। বিভানের বয়স তখন মাত্র 15 বছর। বাংলাদেশের মাটিতে বাবা মা দাদা দাদিকে নিয়ে বেশ আনন্দে এবং শান্তিপূর্ণ দিন কাটাচ্ছিল সে। ভালোবাসার অভাব কিংবা অর্থের অভাব কোনোটাই ছিল না তখন। তারপর এলো সেই ভয়াল রজনী, যেদিন বিভানের নিকট থেকে তার প্রিয় বাবা মাকেই কেড়ে নিলেন সৃষ্টিকর্তা। সেদিন ছিল বিভানদের এক আত্মীয়র মেয়ের বিয়ে। তাদের পুরো পরিবারকেই বিয়ের আমন্ত্রণ জানিয়েছিল তারা। তবে পরদিনই বিভানের পরীক্ষা থাকায় সে যেতে পারেনি। ছেলেটা একা বাসায় থাকবে বিধায় দাদা দাদিও তার সাথে থেকে গিয়েছিল। অনুষ্ঠানে যায়নি। সেদিন অনুষ্ঠানে গিয়েছিল শুধুমাত্র তার বাবা মুরাদ ইয়াফি এবং মা বিপাশা বেগম, আর তাদের ড্রাইভার হিসেবে ছিলেন রূপন্তীর বাবা সালাম হোসেন। তারপর হঠাৎ মধ্যরাতে কল আসে তাদের গাড়িটা নাকি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনাস্থলেই মারা গেছেন বিপাশা বেগম, আর মুরাদ ইয়াফি এবং সালাম হোসেন হাসপাতালে ভর্তি। বাবা মায়ের এমন মর্মান্তিক সংবাদ শুনে সহ্য করতে পারেনি বিভান। চিৎকার করে কেঁদে উঠেছিল। পরের দিন আর পরীক্ষাটাও আর দেয়া হলো না তার। উম্মাদের ন্যায় ছুটে গিয়েছিল হাসপাতালে। সেখানে গিয়ে আর বাবাকেও পেল না। বিভান পৌঁছানোর আগেই তার বাবাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তবে বেঁচে গেলেন সালাম হোসেন। টানা 1 মাস হাসপাতালে কাটিয়ে সুস্থ হয়ে উঠলেন তিনি। কিন্তু সালাম হোসেনের সেই সুস্থতা মেনে নিতে পারল না বিভান। ততদিনে তার মনে একটা বদ্ধমূল ধারণা জন্মে গিয়েছিল যে সালাম হোসেনই তার বাবা মায়ের খুনি। সে যদি আর একটু সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতো তবে কোনো দুর্ঘটনা ঘটতো না, তার বাবা মা বেঁচে থাকতো। বিভান তার দাদা দাদিকে বলেছিল সালাম হোসেনকে বের করে দেওয়ার কথা, কিন্তু তারা দিলেন না। মুরাদ ইয়াফি এবং বিপাশা বেগমের খুনি হিসেবে তারা সালাম হোসেনকে স্বীকারই করলেন না। উল্টো সড়ক দুর্ঘটনা এবং ভাগ্যের দোহাই দিয়ে কেটে পড়লেন। বিভান পুলিশের দ্বারস্থ হলো। তারাও সকল ঘটনা তদন্ত করে জানিয়ে দিলেন তার বাবা মায়ের মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনা ব্যতীত আর কিছুই নয়। তবে বিভানের মন তা মানতে চাইল না। দিনের পর দিন চোখের সম্মুখে
সে সালাম হোসেনকে সহ্য করতে পারছিল না। অতঃপর একদিন সিদ্ধান্ত নিল সে নিজেই সালাম হোসেনকে বাড়ি থেকে বের করে দিবে। সে সিদ্ধান্ত অনুযায়ী কাজও করল, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো তার আপন দাদা দাদি। তারা বের করে দিতে দিলেন না সালাম হোসেনকে, উল্টো চোটপাট দেখালেন তার ওপর। তারপর থেকে দাদা দাদিও কেমন অসহ্য হয়ে উঠল তার নিকট। কাউকে সহ্য করতে পারল না সে। শেষে সিদ্ধান্ত নিল সে আর বাংলাদেশেই থাকবে না। সিদ্ধান্ত অনুযায়ী মামা মামিদের সাথে কথা বলে বাংলাদেশ ছাড়ল বিভান, পাড়ি জমালো স্পেনে। আর তারপরই এই একাকী জীবন। তবে বিভান বাংলাদেশে যায় সকলের আড়ালে। প্রতি বছর তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীর দিনে সে বাংলাদেশে যায়, বাবা মায়ের কবর জিয়ারত করে, তাদের নামে এতিমখানায় খাবার দেয়, তারপর আবার চলে আসে স্পেনে। একা একা থাকে এই বিশাল বদ্ধ বাড়িতে। নিজ মনে কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ ছেলেটা অনুভব করলো তার হাতটা একটু জ্বলে উঠছে। অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো সে, তাকালো হাতের পানে। হাতের জ্বলন্ত সিগারেটটা জ্বলতে জ্বলতে তার হাতে এসে লেগেছে। দীর্ঘশ্বাস ফেলল বিভান, মলিন হেসে বলল, তুইও এখন জ্বালাতে চাইছিস আমাকে? তবে জ্বালিয়ে দে, জ্বালিয়ে পুড়িয়ে রাখ করে দে আমার ভিতরটার মতো বাহিরটাও। সুন্দর এক ভোরের সূচনা। চারদিকটা আলোয় আলোয় ভরে উঠেছে। রূপন্তীর পায়ের ব্যথা আগের তুলনায় কিঞ্চিত কমেছে, যদিও এখনো হাঁটতে একটু কষ্ট হয়, কিন্তু করার যে কিচ্ছু নেই। আজ থেকে তার কলেজ শুরু। এখানে এসেছেই তো পড়াশোনা করতে, আর প্রথম দিনই যদি কলেজ কামাই করে, ব্যাপারটা মোটেই দৃষ্টিনন্দন নয়। ভাগ্যিস কলেজের প্রয়োজনীয় কাগজপত্র সব জুবায়েদা বেগম আগে থেকেই তার দলবল দিয়ে জমা করিয়েছিল, নয়তো সেসব নিয়ে এখন আবার আরেক ঝামেলায় পড়তে হতো। রূপন্তী কলেজে যাওয়ার উদ্দেশ্যে নিজেকে তৈরি করে নিল। আকাশি রঙের একখানা থ্রি-পিস জড়িয়েছে সে নিজের শরীরে। কানে ছোট ছোট দুটো কানের দুল, লম্বা চুলগুলো বিনুনি করে ফেলে রেখেছে পিঠে, আর ওষ্ঠে হালকা গোলাপি লিপস্টিক। ব্যাস এইটুকু সাজি মেয়েটাকে মোহনীয় করে তুলেছে। রূপন্তী আরেকবার নিজেকে দেখে নিল আয়নায়, অতঃপর কাঁধে একটা কাঁধ ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ল বাইরে। বসার কক্ষে আসতেই দেখা মিলল বিভানের। প্রতিদিন এই ধনির দুলালের ঘুম ভাঙে দুপুরে। আজ এত তাড়াতাড়ি উঠতে দেখে বেশ অবাকই হলো রূপন্তী। তারপর আবার শার্ট প্যান্ট হাঁকিয়ে পটের বাবুর ন্যায় গা এলিয়ে বসে রয়েছে সোফা দখল করে, হয়তো কোথাও যাবে তাই। টাইগার ঘুরঘুর করছে তার পায়ের কাছে। তবে রূপন্তীকে দেখেই টাইগার বিভানকে উপেক্ষা করে ছুটে এলো তার কাছে। লেজ নেড়ে নেড়ে শরীর ঘষল মেয়েটার পায়ের সাথে। রূপন্তীর কুকুরে ভীতি আগের তুলনায় একটু কমলেও পুরোপুরি কমেনি। মেয়েটা ঢোক গিলে দ্রুত সরে গেল। টাইগারও তার সাথে সাথে এগিয়ে গেল রূপন্তীর পানে। আবারও গা ঘষল তার পায়ের সাথে। মেয়েটা ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল, কিছুটা গলা উঁচিয়ে বলল, আপনার কুত্তার বাচ্চাকে আমার থেকে দূরে সরান। রূপন্তীর কণ্ঠস্বর শ্রবণে তার পানে চোখ তুলে তাকালো বিভান। অমনি থমকে গেল বিচারা। হৃদস্পন্দন গাঢ় হলো পূর্বের তুলনায়। মেয়েটাকে যেন আজ একটু বেশি স্নিগ্ধ লাগছে, ঠিক যেন ওই নীল আকাশের ন্যায়। বিভান আনমনেই অস্ফুট স্বরে আওড়ালো, তুমি যেন আমার নিকট ওই নীল আকাশের ন্যায় এক বিশাল স্নিগ্ধতা, আমার হৃদয়ে ভালোবাসা জাগানো এক টুকরো মুগ্ধতা। পরক্ষণেই নিজের ভাবনার ওপর নিজেই বিরক্ত হলো বিভান। এসব কি ভাবছে সে, তাও আবার নিজের শত্রুর মেয়েকে নিয়ে। অবশ্য এই প্রথম যে তার ভেতরে রূপন্তীকে দেখে এমন অনুভূতি হয়েছে তেমন নয়, আগেও হয়েছে। মেয়েটা এদেশে আসার পর থেকে বারবার এই অনুভূতির সম্মুখীন হচ্ছে সে। এমনটা বিভানের সাথে আগে তো কখনো হয়নি। সেই কিশোরী বয়সে স্কুলে একটা মেয়েকে দেখে বিভানের ভালো লেগেছিল ভীষণ। প্রেম নিবেদন করবে করবে ভেবেও নিজের ব্যক্তিত্বের জন্য শেষ পর্যন্ত আর করা হয়নি। তবে তাকে দেখেও তো বিভানের এমন অনুভূতি হয়নি। তাহলে এই মেয়েকে দেখে কেন হচ্ছে? এ মেয়ে নিশ্চয়ই জাদুটোনা ফোনা কিছু একটা জানে। বাংলাদেশ থেকে তার দাদা দাদি এ মেয়েকে জাদুটোনা শিখিয়ে তার কাছে পাঠায়নি তো, যাতে তাকে বশ করে এই মেয়ে বাংলাদেশে ফিরিয়ে নিতে পারে। আবার হ্যাঁ, তাই হবে সম্ভবত।
বেশ অনেক দিন ধরেই তো জুবাইদা বেগম এবং জালাল আহমেদ তাকে দেশে নেয়ার জন্য বেশ ষড়যন্ত্র চালাচ্ছে। শেষে না নিতে পেরে হয়তো তার শত্রুর মেয়েকেই জাদুটোনা শিখিয়ে এদেশে পাঠিয়ে দিয়েছে। নিজের ভাবনার ওপর নিজেই চোখ মুখ কোঁচকাল। জাদুটোনা, এই আধুনিক যুগে এসেও এসব নিয়ে সে ভাবছে কি করে? সব এই মেয়ের জন্য। এই মেয়ে এ বাড়িতে আসার পর থেকেই তার মতিভ্রম ঘটেছে। বিভান উঠে দাঁড়ালো সোফা থেকে, এগিয়ে গিয়ে কোলে তুলে নিল টাইগারকে। থমথমে কণ্ঠে বলল, ও কোনো কুত্তার বাচ্চা না, ওর নাম টাইগার, অনলি টাইগার। রূপন্তী কপাল কুঁচকালো, বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ তাই তো, ও তো কোনো কুত্তার বাচ্চা না, ও হলো মানুষের বাচ্চা। দ্য গ্রেটেস্ট বিভান ইয়াফির বাচ্চা। বিভান রক্তচক্ষু নিয়ে তাকালো রূপন্তীর পানে, দাঁতে দাঁত চেপে শুধালো, কি বললে? আবার বলো তো। রূপন্তী এলোমেলো দৃষ্টি ফেলল। রাগের বশে কি বলতে কি বলে ফেলল, এখন না আবার বাড়ি থেকে বের করে দেয়। এ লোক আর কিছু পারুক আর না পারুক, প্রতি কথায় কথায় বাড়ি থেকে বের করে দেওয়ার মতো কঠিন হুমকি দিতে পারে। রূপন্তী তাই আর কথা বাড়াতে চাইল না। কথায় কথা বাড়বে, তারপর হবে ঝগড়া, আর তারপর তার অবস্থান গৃহের বাইরের রাস্তায়। ঢোক গিলল মেয়েটা, আমতা আমতা করে বলল, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। কথাটা শেষ করতে যতক্ষণ আর কি, তারপরই খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে কেটে পড়ল মেয়েটা। বিভান তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকালো সেদিকে, অতঃপর চুমু খেলো টাইগারের মাথায়। সময় গড়ালো কিছুটা, চারিদিকে সূর্যের আলোটা আরও উজ্জ্বল রূপে ধরা দিয়েছে এই মুহূর্তে। রূপন্তী কলেজে পৌঁছেছে কিছুটা সময় পূর্বে, তবে সে এখানকার কিছুই চেনে না। নতুন দেশ, নতুন স্থান, নতুন কলেজ, কোন দিকে তার ক্লাস, কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না। রূপন্তী চারিদিকে চোখ বোলালো একবার। বিদেশি ফর্সা সুন্দরী সুন্দরী তরুণ তরুণীদের ভরপুর আশপাশটা। মেয়েটা এগিয়ে গেল। রূপন্তী চারিদিকে চোখ বুলালো একবার। বিদেশি ফর্সা সুন্দর সুন্দর তরুণ তরুণীতে ভরপুর আশপাশটা। মেয়েটা এগিয়ে গিয়ে কাউকে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই দেখল কিছু ছেলে মেয়ে ছুটাছুটি করছে। গেটের দিকে দৌড়ে যাচ্ছে তারা। মেয়েটা ভ্রু কুঁচকাল। গেট থেকে বেশ দামি এবং সুন্দর একটা গাড়ি প্রবেশ করতে দেখল সে। গাড়িটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। কে এসেছে এই গাড়িতে? দেখে তো কোনো ধনীর জনপ্রিয় দুলাল মনে হচ্ছে। এই কলেজে আবার এত জনপ্রিয়তা কার? রূপন্তী কৌতূহল অনুভব করলো। আশেপাশে ছেলে মেয়েদের সাথে সেও এগিয়ে গেল গাড়ির পানে। রূপন্তী কৌতূহল অনুভব করলো। আশেপাশে ছেলে মেয়েদের সাথে সেও এগিয়ে গেল গাড়ির পানে। কিঞ্চিত সময় ব্যবধানে গাড়ির সম্মুখে উঠে পাশের দুটো দরজা খুলে বেরিয়ে এলো দুই যুবক। এই যুবক সাদা চামড়ার, এ দেশীয়ই মনে হচ্ছে, আর অন্য যুবককে মুখাবয়ব কেমন বাঙালি বাঙালি একটা ভাব রয়েছে। এ দেশিদের ন্যায় তার গায়ের রং অতটা শ্বেত না, ফর্সা তবে বাঙালিদের ন্যায়। তবে কি এই পুরুষ বাঙালি? মনে মনে দুটো যুবককে নিয়ে গবেষণার মধ্যে খুলে গেল গাড়ির পেছনের দরজাটা। রূপন্তীকে অবাক করে দিয়ে সেখান থেকে বেরিয়ে এলো বিভান, কোলে তার শুভ্র পশমের টাইগার। বিস্ময়ে চোখ বড় বড় হলো মেয়েটার। প্রথমেই মস্তিষ্কে হানা দিল, এদেশে কুত্তার বাচ্চাও কি বিশ্ববিদ্যালয়ে পড়ে? কুত্তার বাচ্চা বিশ্ববিদ্যালয়ে? এই বোবা ইতর শ্রেণীর পানি লিখতে পারে নাকি পড়তে? কি অযৌক্তিক চিন্তাধারা! নিজের চিন্তাধারা এতটা নাজুক এবং যুক্তিহীন কবে থেকে হলো ভেবে পায় না রূপন্তী। মেয়েটা আশেপাশে চোখ বুলালো আরেকবার। লোকটাকে এখানে বেশ পরিচিতই তো মনে হচ্ছে, কিন্তু এ লোক এখানে কেন? ওই বাংলা সিনেমার নায়িকা শাবানার ন্যায় আজ সেলাই মেশিন কিনে কাল ধনী হয়ে গেলে তেমনটা ঘটেনি তো আবার? মানে কাল পর্যন্ত যে ছেলেকে দেখলো দুপুর পর্যন্ত পড়ে পড়ে ঘুমোতে, আজ সে ভার্সিটির প্রফেসর হয়ে যায়নি তো? নিজের ভাবনার ওপর নিজেই বিরক্ত হলো রূপন্তী। একে আবার কে প্রফেসর বানাবে? মানুষের তো খেয়ে দে কাজ নেই যে এর মতো খবিশ লোককে প্রফেসর বানাবে। হয়তো এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছে লোকটা, তবুও মনের খচখচানি গেল না মেয়েটার। এখানে বিভানের
কী কারণে উপস্থিত তা নিশ্চিতভাবে জানতে মনটা আকুপাকু করে উঠল। সিদ্ধান্ত নিল বিভানকে জিজ্ঞেস করবে এ ব্যাপারে। যেহেতু লোকটা তার পরিচিত, এক বাড়িতে থাকে, সেহেতু অন্য কাউকে জিজ্ঞেস করার থেকে তাকে জিজ্ঞেস করাই শ্রেয়। রূপন্তী একটু এগিয়ে গেল ছেলেগুলোর পানে, বিভানকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, আপনি এখানে? ছেলেটা যেন শুনলই না তার প্রশ্ন, এমন রূপে তাকে উপেক্ষা করে সম্মুখে পা বাড়ালো যেন কোনো উটকো আবর্জনাকে উপেক্ষা করছে। একবার তাকালো না অবধি। রূপন্তীর অপমানিত বোধ করল। কলেজে ভর্তি তরুণ তরুণীর মুখ সম্মুখে লজ্জাও পেল ভীষণ। অবশ্য তারই ভুল যে বাড়িতে অমন খবিশের ন্যায় আচরণ করে, প্রতি মুহূর্তে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। সে আর এর থেকে কি ভালো ব্যবহার করবে? শুধু শুধু যেচে অপমানিত হলো। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। আশেপাশে দৃষ্টি বুলিয়ে এক বিদেশি তরুণীকে শুধালো, মাত্রই এখান থেকে চলে যাওয়া যুবকগণ কারা? মানে এখানে কি করেন তারা? তরুণী বেশ হাস্যোজ্জ্বল কণ্ঠে জবাব দিল, আরে তুমি নিভান, ইমান এবং জ্যাককে চিনো না? এরা তো এই কলেজেরই জনপ্রিয় ছাত্র। পড়াশুনো, খেলাধুলো সব বিষয়ে এদের বেশ নামডাক রয়েছে। রূপন্তী কপালে ভাঁজ ফেলল। আগ্রহী হয়ে জিজ্ঞাসা করলো, এরা কোন ক্লাসে, মানে কোন কোর্সে পড়াশোনা করছে? মাস্টার্স শেষ বর্ষ। রূপন্তীর মাথায় যেন ছোটখাটো একটা বাজ পড়ল তৎক্ষণাৎ। সে যতদূর জানে তাতে বিভান তার থেকে প্রায় বছর 5 বড়। যেখানে সে নিজেই অনার্স শেষ করে নব্য মাস্টার্স পড়তে এদেশে এসেছে, সেখানে এই পুরুষ তার 5 বছরের বড় হয়ে কিনা এখনো মাস্টার্সেই আছে। রূপন্তীর জানা মতে এখানে মাস্টার্স কোর্স মাত্র 2 বছরের। আবার এর নাকি পড়াশোনায় ভালো নামডাকও রয়েছে। এই নামডাক ঠিক কোন দিক থেকে? পাশের দিক থেকে নাকি ফেলের দিক থেকে? দেশীয় আদুভাই নামটা বিদেশের মাটিতে ধরে রাখার জন্য উদ্যোগ নিয়েছে নাকি এই পুরুষ? নিতেও পারে। দিনের উজ্জ্বল ফুটফুটে সূর্যটাকে বিদায় জানিয়ে আধারে ঢেকে গেছে চারপাশটা। সোডিয়ামের কৃত্রিম আলোয় ভরে উঠেছে শহরটা। রূপন্তী বাড়িতে ফেরেনি এখনো। সেই সকালে কলেজে গেল। কলেজে তো দুপুরের দিকেই শেষ, অথচ তার দেখা নেই। গেল কোথায় মেয়েটা? এদেশে তো তার চেনা জানা কেউ নেই যে তার কাছে যাবে। বিভান বসে রয়েছে বসার কক্ষের সোফায়, লাগাতার পা ঝুলাচ্ছে মেয়েটার চিন্তায়। আবার একটু পর পরই নিজের ওপর নিজেই বিরক্ত হচ্ছে। শত্রুর মেয়ের জন্য তার এত চিন্তা কিসের? সে মেয়ে যে চুলোয় যাওয়ার যাক না, তাতে তার কি? কিন্তু মন যে মানতে চাইছে না। সে একটু পর পর মেয়েটার চিন্তায় বিভোর হয়ে উঠেছে। বিভানের চিন্তার মধ্যেই সদর দরজা খোঁড়াতে খোঁড়াতে পা রাখল রূপন্তী। এতক্ষণে বিভান যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল, তবে তা ধরা দিল না মেয়েটার নিকট। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করে তুলল তৎক্ষণাৎ। থমথমে কণ্ঠে বলল, তোমার ড্রাইভার বাপ এইটুকু কি শিখায়নি যে ভদ্র বাড়ির মেয়েরা সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকে না? রূপন্তী শুনল কথাগুলো, তবে প্রতি উত্তরে বলল না কিছুই। যেভাবে এসেছিলেন সেভাবেই গৃহের ভেতরে পা রাখল সে। ভ্রু কুচকাল বিভান। সোফা ছেড়ে উঠা দাঁড়িয়ে শুধালো, কি বলছি কানে যাচ্ছে না? কোথায় গিয়েছিলে তুমি? আর ফিরতে এত রাত কেন হলো? তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। ওড়নার এক কোণা তুলে নিজের ক্লান্ত মুখখানা মুছতে মুছতে বলল, কাজে গিয়েছিলাম। কোন কাজে? পার্ট টাইম জব নিয়েছি, সেখানে গিয়েছিলাম। প্রতিদিনই যাব, আর ফিরতেও দেরি হবে। রূপন্তীর সোজাসাপটা জবাব, তবে তা ক্রোধের সঞ্চার ঘটালো বিভানের হৃদয়ে। এই মেয়ে পার্ট টাইম জব নিয়েছে? কই, এ বিষয়ে তো তাকে কিছু বলল না, একবার আলোচনাও করল না তার সাথে। অনুমতি না নিক, একবার বলবে তো। তার বাড়িতে থেকে তাকেই এভাবে উপেক্ষা করলো। বিভান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে, গুরুগম্ভীর কণ্ঠে বলল, কার কাছে জিজ্ঞেস করে তুমি পার্ট টাইম জব নিয়েছো? রূপন্তী ফটাফট জবাব দিল, আপনার দাদি জুবাইদা বেগম দিয়েছেন। দিয়েছে, বেশ ভালো। এখন থেকে আর কাজে যাওয়ার দরকার নেই। ভদ্রঘরের মেয়েরা সন্ধ্যার পরে বাইরে থাকে না। আমাদের বাড়ির একটা মান সম্মান আছে নাকি? বিভানের রুক্ষ কণ্ঠস্বর। রূপন্তী কপাল কুঁচকাল।
থমথমে কণ্ঠে জবাব দিল, আমি আপনাদের বাড়ির মেয়ে নই যে আমার কর্মকাণ্ডে আপনাদের মান সম্মান নষ্ট হবে। আমি আপনাদের বাড়ির ড্রাইভারের মেয়ে, অর্থাৎ আপনাদের কর্মচারীর মেয়ে। সুতরাং তা নিয়ে আপনাদের সমস্যা হওয়ার কথা নয়। বিভান থতমত খেল কিঞ্চিত। সত্যিই তো, রূপন্তী তার কিছু নয়, উল্টো মেয়েটার বাবাকে সে নিজের শত্রু মনে করে। কিন্তু মেয়েটাকে বাহিরের কাজে যেতে দিতেও তার মন সায় দিচ্ছে না। একা একটা মেয়ে মানুষ, রাত করে বাড়ি ফিরবে, তার ওপর আবার অচেনা অজানা স্থানে। বাঙালি যতই আধুনিকতার ছোঁয়ায় নিজেকে গা ভাসাক না কেন, বড় বড় দেশে যাক না কেন, নিজেদের প্রিয় মানুষকে নিয়ে চিন্তাধারা শাসন বারণ ছাড়তে পারে না। এই যেমন বিভানও পারেনি এত বড় এক দেশে থেকে, যে দেশের রাতের আধারে মেয়েরা বারে বারে ঘুরে বেড়ায় অহরহ, সে দেশে দাঁড়িয়ে বিভান রূপন্তীর জন্য চিন্তা হচ্ছে, কারণ সে সন্ধ্যার পরে বাড়িতে ফিরবে। তবে মেয়েটার প্রতি নিজের এই উৎকণ্ঠা, এই চিন্তা আড়ালেই রাখল বিভান। গম্ভীর কণ্ঠে বলল, তবুও আমার বাড়িতে থাকো তো তুমি। এক কলেজে পড়ি আমরা। কলেজের কেউ যদি জানতে পারে আমার বাড়িতে থেকে তুমি বাইরে পার্ট টাইম জব করো, তবে আমার সম্মানহানি ঘটবে। কি অদ্ভুত অযৌক্তিক যুক্তি! রূপন্তী প্রতি উত্তরে কিছু বলবে তার আগে তার স্মরণে এলো কলেজের কথা। কলেজে সকলের সম্মুখে তাকে কি অপমানটাই না করলো বিভান। এক অপরিচিত মানুষের ন্যায় আচরণ করলো। ওষ্ঠ বাঁকালো মেয়েটা, ভেঙচি কেটে বলল, কলেজে অপরিচিতের ন্যায় যে ব্যবহার করলেন তাতে মনে হয় না কেউ জানতে পারবে আমি আপনার বাড়িতে থাকি বা আপনার পরিচিত। মেয়েটা এখন তার ব্যবহার নিয়ে পিঞ্চ মারছে। কলেজে উপেক্ষা করেছে বলে শোধ নিচ্ছে। দাঁতে দাঁত চাপল বিভান, কটমট করে বলল, তুমি কি একটু বেশি কথা বলছো না? রূপন্তী খুব একটা পাত্তা দিল না বিভানের কথায়। একটু এগিয়ে গিয়ে সে দাঁড়ালো ছেলেটার মুখপানে, আগ্রহ হয়ে শুধালো, আচ্ছা, আপনি এখনো কেন মাস্টার্সে পড়ছেন? আপনি তো বয়সে আমার 5 বছরের বড় ছিলেন। থামল রূপন্তী, আবার বলল, আচ্ছা, এদেশে বারবার ফেল করলেও তাকে আরো পড়ার সুযোগ দেওয়া হয় না? মানে আপনি আবার স্পেনের আদু ভাই হওয়ার পরিকল্পনা করছেন নাকি? বিভান অপমানিত বোধ করল। তাকে কিনা শেষমেশ এই মেয়ে ফেলটুর ছাত্র বানিয়ে দিল। এত পড়াশোনা করে এত নাম ডাক কুড়ানোর পর ও এই মেয়ে কিনা তাকে আদু ভাইয়ের সাথে তুলনা করলো। কি আশ্চর্য, কি আশ্চর্য! বিভান ছোট ছোট করে জবাব দিল, আমি কোনো ফেল করিনি। বাবা মায়ের মৃত্যু, দেশ ছেড়ে এদেশে আসা, ডিপ্রেশন কাটিয়ে ওঠা, এখানে ভর্তি হওয়া, সব মিলিয়ে কিছু বছর গ্যাপ চলে গিয়েছিল। ও, রূপন্তী ঠোঁট গোল করে উত্তরটা দিতে পা বাড়ালো নিজ কক্ষের পানে। তবে 2 কদম এগিয়ে যেতেই আবার থেমে গেল মেয়েটা। পেছন ঘুরে তাকালো বিভানের পানে, ম্লান কণ্ঠে বলল, আমি যে আপনার কলেজে থাকি জানাজানি হবে না। আমি যে আপনার বাড়িতে থাকি তা কলেজে জানাজানি হবে না। তারপরেও যদি কখনো কেউ জানে, বলে দেবেন আমি আপনার রান্নার লোক। যেভাবে ওই দিন আমাকে বলেছিলেন, তাহলে আর কেউ কিছু মনে করবে না। কণ্ঠে তোলা বাক্যর সমাপ্তি ঘটতেই রূপন্তী পা ফেলে এগিয়ে গেল নিজের কক্ষের পানে। বিভানের দৃষ্টি শীতল হলো। সে এক দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটার চলে যাওয়ার পানে, তবে বলল না কিছুই। রাত্রি গভীর, চারিদিকটা নীরব নিস্তব্ধতায় ঢেকে গেছে ইতিমধ্যে। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যে। রূপন্তী ও নিদ্রা দেশে পাড়ি জমিয়েছে, বেশ সময় গড়িয়েছে। আজ প্রথম কাজে যাওয়ার তার ওপর পায়ে ব্যথা, সব মিলিয়ে শরীরটা ক্লান্ত ছিল বেশ। তাই আর বেশি রাত না করে ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি। কিন্তু রাত্রি এই ক্ষণে চারদিকে এক শীতল নীরবতার মধ্যেই মেয়েটা হঠাৎ অনুভব করলো তার পায়ে শীতল কিছুর স্পর্শ। গভীর ঘুমে থাকার দরুন এই স্পর্শ প্রথমে ততটা তাকে কাবু করতে সক্ষম হলো না। মস্তিষ্ক তাকে বার্তা পাঠালেও ঘুমপড়িরা চোখ মেলতে দিচ্ছিল না কিছুতেই। কিন্তু এ কি ভয়ঙ্কর কাণ্ড কারখানা! সময়ের সাথে সাথে সে শীতল স্পর্শের তাণ্ডব যে বাড়ছে, পোড়া পাটা যে জ্বলে উঠছে ক্ষণে ক্ষণে, ব্যথা লাগছে ভীষণ। হৃদস্পন্দন বাড়ছে রূপন্তীর, ভয় হলো ভীষণ। মেয়েটা আর চোখ বন্ধ করে থাকতে পারল না, ধরফরিয়ে উঠে বসলো বিছানায়। এলোমেলো দৃষ্টি ফেলে তাকালো চারপাশে। কই
কোথাও কেউ নেই তো। ড্রিম লাইটের আলোয় ফাঁকা কক্ষটাই দৃষ্টিগোচর এই মুহূর্তে। তাহলে এই ফাঁকা কক্ষে পায়ে ওটা কার স্পর্শ ছিল? রূপন্তী পূর্ণ দৃষ্টিতে তাকালো পায়ের পানে। পাটা একটু গুটিয়ে নিয়ে উল্টে পাল্টে দেখলো পুড়ে যাওয়া স্থানটা কেমন আঠালো আঠালো একটা ভাব পুরো ক্ষত স্থানটা জুড়ে। মনে হচ্ছে সদ্য কোনো মলম লাগানো হয়েছে। মেয়েটার ভয় বাড়ল আরো। তবে কি সত্যিই কেউ এসেছিল এ কক্ষে? ফট করে সে তাকালো দরজার পানে, কিন্তু না, দরজাটাও তো ভেতর থেকে বন্ধ। বন্ধ দরজা থেকে কেউ ভেতরে কিভাবে আসবে? তাহলে কে তার পায়ে মলম লাগালো? ভূতের কাজ নয় তো? রূপন্তী ভেঙচি কাটলো মনে মনে। কোন ভূতের আবার এত দয়ার শরীর যে রাতের আধারে তার পায়ে পোড়া স্থানে এসে মলম লাগিয়ে দিয়ে যাবে? হয়তো নিজেই ঘুমের মধ্যে বা ঘুমের আগে মলমটা লাগিয়েছিল, সেইটা এখনো আঠালো হয়ে আছে। মেয়েটা পাশ ফিরে তাকালো। বিছানার পাশে রাখা ছোট্ট টেবিলটার ওপর থেকে হাত তুলে নিল পানির জগটা। গ্লাসে পানি ঢালতে ঢালতে হঠাৎ খেয়াল করলো বারান্দার দরজাটা খোলা। বাহির থেকে মৃদু বাতাস উঠছে দরজার লাগানো পর্দাগুলো। রূপন্তী ভ্রু কুঁচকালো। তারপর স্পষ্ট স্মরণে আছে সে ঘুমানোর আগে সব দরজা জানালা লাগিয়ে ঘুমিয়েছিল। তাহলে এটা খোলা কিভাবে রইল? সত্যি সত্যি ভুতুরে কার্যকলাপ শুরু হয়নি তো? এ বাড়িতে থাকে শুধুমাত্র বিভান এবং সে। বিভানের তো আর মরে গেলেও এ কক্ষে ঢুকবে না। তাহলে কে? রূপন্তী ভয়ে কেঁপে উঠতে গিয়েও নিজেকে দমনের চেষ্টা করলো। ভূত বলতে কিছু নেই। পৃথিবী এত এগিয়ে গেছে, এত আধুনিকতার ছোঁয়া গেছে, অথচ সে কিনা এখনো সেই ভূত বিশ্বাস নিয়ে বসে রয়েছে। হবে হয়তো রাতে সেই দরজা ভালোভাবে লাগায়নি, পরে বাতাস এসে পুরোপুরি খুলে দিয়েছে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। নিজের মনে এমন হাজারটা চিন্তা ভাবনা করতে একটু শান্ত হলো রূপন্তী। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে পানি খেলো গ্লাস থেকে। অতঃপর শুয়ে পড়লো আবারও। চেষ্টা করলো আবারও একটু ঘুমানোর। রাতের আধার কাটিয়ে সুন্দর স্নিগ্ধ এক ভোরের দেখা মিলেছে। রাত্রিকালের নিস্তব্ধ জনমানবিহীন শহরটা ভরে উঠেছে জনমানবে। রূপন্তী গতকালের ন্যায় আজও কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে। শরীরে তার সবুজ রঙা একখানা 3 পিস আর চুলের লম্বা বিনুনি। মুখে সাজগোজের প্রলোভ নেই তেমন। এখনো তার আপাদমস্তক বাঙালিয়ানা। এদেশে মেয়েটা এলো তো কয়দিন। এর মধ্যে বাঙালি খোলস ছেড়ে সে বিদেশি ভং ধরতে পারেনি এখনো। মেয়েটা নিজের কাঁধ ব্যাগটা টেনে নিল আর একটু। কলেজ গেট থেকে 2 কদম এগুতেই কিছু ছেলে মেয়ে এসে পথ আগলে দাঁড়ালো তার। হকচকালো রূপন্তী। মাথা তুলে তাকাতেই চোখের সম্মুখে দৃশ্যমান হলো কিছু বিদেশি তরুণ তরুণী। অতি আধুনিক পোশাকে তাদের দেহ ঢাকা। অবশ্য ঢাকা বললে ভুল হবে, বলা যেতে পারে পোশাক পরিহিত অবস্থাতেও এদের দেহ ফাঁকা। কিন্তু এরা আবার এভাবে পথ আটকালো কেন? মেয়েটা মুখ খুলে কিছু বলবে তার আগেই এক বিদেশি তরুণ প্রশ্ন করল, তুমি কি ভিনদেশী? পাশ থেকেই অন্য আরেক তরুণী এ কথায় রেশ টেনে সাথে সাথেই বলল, মনই তো মনে হচ্ছে, দেখছিস না গায়ের রং কেমন চাপা, আমাদের ন্যায় শ্বেত বর্ণধারী নয়। অন্য তরুণ তরুণীরা হেসে উঠল। ওই 2 তরুণীর বাক্যে ভ্রু কুঁচকালো রূপন্তী। এরা যে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে তার নিকট আসেনি তা বুঝলো বেশ ভালোভাবেই। ভালো উদ্দেশ্য নিয়ে এলে প্রশ্নটা শুধুমাত্র তুমি কি বিদেশি এখানেই থেমে থাকতো। তারপরে গায়ের রং নিয়ে বৈষম্যমূলক কোনো প্রশ্ন আসতো না বা হাসাহাসি করতো না। আচ্ছা, এরা আবার ওই র্যাগিং ট্যাগিং করতে আসেনি তো? রূপন্তী শুনেছে এসব দেশের বিদ্যালয়ে বা কলেজগুলোতে এসব র্যাগিং এর দেখা মিলবে বেশ। ক্ষমতাধর ধনী গৃহের বকে যাওয়া ছেলে মেয়েরাই এই ধরনের কর্মকাণ্ড করে। কখনো সখনো এই র্যাগিং এর চক্করে বিভিন্ন শিক্ষার্থীর ক্যারিয়ার নষ্ট হয়, এমনকি জীবন নাশেরও সম্ভাবনা থাকে। রূপন্তীর ভাবনার মধ্যে একটা মেয়ে গিয়ে ধরল তার পিঠে ফেলে রাখা বিনুনি। বেশ রসিয়ে রসিয়ে বলল, বাহ,
চুলগুলো বেশ লম্বা তো। এত লম্বা চুল দিয়ে কি করবে? আমাদের মতো ছোট করে ফেলো। কথাটা বলতে বলতে বিনুনিটা ধরে জোরে টান মারল। রূপন্তী ব্যথায় চোখ মুখ খিচে নিল, হাত বাড়িয়ে ধরল বিনুনিটা, কণ্ঠে ধ্বনি তুলে বলল, লাগছে আমার ব্যথা। মেয়েটা আরো জোরে টেনে ধরল রূপন্তীর চুলে গাঁথা বেনুনি, শক্ত কণ্ঠে বলল, লাগবেই তো, আমাদের এত লম্বা চুল দেখেছিস? দেখিসনি তো, সুতরাং চুল কেটে ফেল, নয়তো আরো ব্যথা পাবি। ওই তরুণী থামল। পরপর আরেকজন তরুণী এগিয়ে এলো রূপন্তীর পানে, তার ওড়নার একাংশ টেনে নিয়ে বলল, এ আবার কেমন পোশাক? কেমন পুতুল পুতুল লাগছে। এসব পোশাকও আমাদের কলেজে চলবে না। আগামীকাল থেকে আমাদের পোশাকের ন্যায় পোশাক পরে আসবি। ছেলে মেয়েগুলোর কথোপকথনের মধ্যে হঠাৎ করে তাদের পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। এক পুরুষালী কণ্ঠস্বর। এখানে কি হচ্ছে? আকস্মিক কারো কণ্ঠশ্রবণে সেদিকে ফিরে তাকালো সকলে। দেখতে পেল বিভান, ইমাদ এবং জ্যাক, কলেজের জনপ্রিয় তিনজন যুবক। অবলোকনে সবাই চুপসে গেল তৎক্ষণাৎ। রূপন্তীর চুল এবং জামা ছেড়ে পিছিয়ে গেল। রূপন্তী যেন একটু আশার আলো খুঁজে পেল। বিভান বাড়িতে হাজার অপমান করলেও এখানে হয়তো তাকে বাঁচাবে, অন্তত পক্ষে পরিচিত হিসেবে তাকে একটু হলেও সমর্থন করবে। কিন্তু না, বিভান কিছুই বলল না। তবে এগিয়ে এলো ইমাদ। একটু আগের বাক্যটা সেও বলেছিল। ইমাদ একবার চোখ বুলিয়ে নিল সকলের পানে, অতঃপর আবারও বলল, কি হচ্ছিল এখানে? এতক্ষণে রূপন্তীকে বিরক্ত করা তরুণ তরুণীদের চোখ মুখ কিঞ্চিত ভয়ের আভা ফুটে উঠল। নিজেদের বাঁচাতে একজন বলল, কিছু না, মেয়েটি নতুন এসেছে আমাদের কলেজে, তার উপর ভিনদেশী, তাই একটু পরিচিত হচ্ছিলাম আর কি। ইমাদ এবার ঘাড় ঘুরিয়ে তাকালো রূপন্তীর পানে। বেচারা থমকে গেল মুহূর্তেই। হৃদস্পন্দন আগের তুলনায় গাঢ়। দৃষ্টিতে ভর করল তার এক রাস শীতলতা। এ তো এক বাঙালি কন্যা। ছোটখাটো দেহ, শ্যামবর্ণা শরীরে নজর কাড়া এক মাধুর্য এই কন্যার চেহারায়। কে এই কন্যা? আগে তো দেখেনি। তবে এইটুকু বেশ বুঝল, এই বিদেশি তরুণ তরুণীরা এতক্ষণ বিরক্ত করছিল মেয়েটাকে। ইমাদ রূপন্তীর থেকে ঘাড় ঘুরিয়ে তাকালো ওই ছেলেগুলোর পানে, কপালে ভাঁজ ফেলে বলল, পরিচিত হওয়া আর বিরক্ত করার মধ্যে পার্থক্য কি আমি বুঝি না নাকি? তোরা আবার নতুন পরীক্ষার্থীদের সাথে র্যাগিং শুরু করেছিস। তোদেরকে বারণ করা হয়েছিল না এসব করতে? সবাই চুপ করে রইলেও রূপন্তীর চুল ধরে টানাটানি করা মেয়েটা এগিয়ে মুখ খুলল, মিনমিনে কণ্ঠে বলল, সত্যি আমরা পরিচিতই হচ্ছিলাম, কোনো র্যাগিং ট্যাগিং করিনি। ইমাদের দৃষ্টি তীক্ষ্ণ হলো, ওষ্ঠ্যদয় ফাঁকা করলো কিছু বলার উদ্দেশ্যে। তবে কণ্ঠ বেয়ে কোনো ধ্বনি বের হওয়ার আগেই তার পানে এগিয়ে এলো বিভান। ছেলে মেয়েগুলোর পানে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ক্যারি অন, যতটুকু পরিচিত হওয়া বাকি ছিল হয়ে নাও। ইমাদ চমকালো। এখানে যে এই বাঙালি মেয়েটাকে বিরক্ত করা হচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে বিভান তো এই কলেজের র্যাগিং, বিরক্তি করা এসবের পরিপন্থী ছিল। আর আজ নিজেই বলছে ক্যারি অন। আশ্চর্য, ছেলেটার মাথা টাতা খারাপ হলো নাকি? ইমাদ তাকালো বিভানের পানে, অবাক কণ্ঠে বলল, বিভান তুই? এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল বিভান। জ্যাককে নিয়ে সম্মুখ পানে পা বাড়াতে বাড়াতে বলল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, চলো এখান থেকে। ইমাদ একবার তাকালো রূপন্তীর পানে, অতঃপর বিভানের পিছু ছুটতে ছুটতে বলল, এটা কি করলি তুই বিভান? ওখানে যে কোনো পরিচয় পর্ব চলছে না, উল্টো ওরা সবাই মিলে মেয়েটাকে বিরক্ত করছে, তা সবাই বুঝতে পারছে, অথচ তুই বুঝতে পারছিস না। বিভান কানে নিল না ইমাদের কথা, উত্তর দিল না কোনো প্রশ্নের, বরং হাঁটতে হাঁটতে বলল, ছেলে মেয়েগুলো কোন বর্ষের? আমাদের বর্ষের। খোঁজ নে ওদের। নারী নক্ষত্র, বাবা মা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এমনকি কোন বারে এদের যাতায়াত, সব খবর নে। জ্যাক কিঞ্চিত অবাক হলো বিভানের কথায়। এইসব পাতি ছাত্রছাত্রীদের খোঁজ খবর নিয়ে এর কাজ কি? কিছুটা অবাক সুরেই সে ইংরেজি
বাক্যে প্রশ্ন করল। বিভান হাঁটা থামিয়ে দিল। জ্যাকের পানে দৃষ্টি দিয়েই অত্যন্ত শীতল কণ্ঠে বলল, প্রয়োজন আছে আমার। বিভান চলে যেতেই চোখ দুটো ছলছল করে উঠল রূপন্তীর। যতই তার সাথে শত্রুতা থাকুক, লোকটা এভাবে তাকে বিপদের মধ্যে ছেড়ে যেতে পারলো, যেখানে ওই ইমাদ নামক ছেলেটা বুঝলো এখানে এই বিদেশি ছেলে মেয়েগুলো মিলে তাকে বিরক্ত করছে, অথচ বিভান বুঝলো না, নাকি বুঝেও চুপ করেছিল। রূপন্তীর ভাবনার মধ্যেই আবারও ওই আগের মেয়েটা গিয়ে বিনুনি টেনে ধরলো তার। কণ্ঠে হাসির বজায় রেখেই বলল, কাল থেকে চুল কেটে আসবি, নয়তো আমরাই তো চুল কেটে দিব, একদম গোড়া থেকে। শেষের কথাটা একটু টেনে টেনে বলল মেয়েটা। রূপন্তী এ পর্যায়ে আর চুপ রইল না। সে যতটা চুপ থাকবে ততটাই দুর্বল ভাববে। এই দুনিয়ায় দুর্বলদের আক্রমণ এবং অপমান করা হয় অধিক, সবলদের পানে চোখ তুলে তাকানোর ও সাহস পায় না কেউ। তাছাড়া এখানে নিজেরটা নিজেরই দেখতে হবে। এটা তার দেশ নয়, এখানে তার কিছু নেই যে তাকে দেখবে বা তার হয়ে প্রতিবাদ করবে, তাকে বাঁচাবে। এখানে নিজেকে নিজেই বাঁচাতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে সম্মুখ পানে, নয়তো এই দূর দেশে অপরিচিতদের ভিড়ে টিকে থাকা সম্ভব হবে না। রূপন্তী সময় নিল একটু, নিজেকে ধাতস্থ করে মেয়েটির হাত থেকে নিজের বিনুনিটা টেনে নিল। শক্ত কণ্ঠে জবাব দিল, আসিস আমার চুল কাটতে, তোদের প্রত্যেকটা চুল কামিয়ে মাথায় আলকাতরা ঘষে দিব, যত সব ধনী বাপ মায়ের বিগড়ে যাওয়া অসভ্য ছেলে পেলে। হঠাৎ রূপন্তীর এমন ভুল বদলে চমকালো ছেলেগুলো, সাথে তার বিনুনি ধরে টানাটানি করা মেয়েটা চাইল পূর্বের তুলনায় তেড়ে এসে বলল, তোর এত বড় সাহস, তুই আমাদের সাথে কথা বলিস? জানিস আমরা কে, কি করতে পারি আমরা তোর? রূপন্তী গায়ে মাখল না এ হুমকি, বরং সাহস নিয়ে বলল, ওদের ন্যায় ধনী ঘরের বিগড়ে যাওয়া ছেলে মেয়েরা আর কি বা করতে পারবে শুনি? খুব বেশি হলে এখানে ওখানে ধূমপান, রাতের আধারে এখানে ওখানে মাদক সেবন, নেশাক্ত হয়ে পড়ে থাকা, বাড়ি গিয়ে বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন কুকর্মে লিপ্ত হওয়া, আর দিনের আলোয় দুর্বলদের উত্ত্যক্তকরণ। মাথায় রাখিস, আমি দুর্বল নই। আমার পানে আঙুল তুললে সেই আঙুল আমি ভেঙে গুড়িয়ে দিতে জানি। থামল রূপন্তী, সকলকে উদ্দেশ্য করে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, সাহসটা আমার বরাবরই একটু বেশি, নয়তো একা একা নিজের দেশ ছেড়ে দূর দেশে বাড়ি জমাতাম না। সুতরাং আমার সাথে লাগতে আসার পূর্বে নিজেদের কথা চিন্তা করে আসিস। কণ্ঠে তোলা ধ্বনির পরিসমাপ্তি ঘটিয়ে হনহন করে নিজের ক্লাসে পানে হাঁটা ধরল রূপন্তী। তাকে বিরক্ত করা ছেলে মেয়েগুলো খেপে গেলেও ক্লাস শুরু হয়ে যাবার কারণে বলতে পারল না কিছুই। যে যার ক্লাসে চলে গেল নিজেদের ক্ষোভ নিয়েই। ইদানিং ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শহরের বুকে সহজলভ্য মাদক, সিগারেট, ড্রাগসের মতো ভয়ঙ্কর মায়াজালে জড়িয়ে নিচ্ছে নিজেদের। এরা মনে করে এতেই যেন শান্তি, এতেই যেন এদের ক্ষমতা। রাতের আধারে বার, মাদক দ্রব্য সেবন, বিভিন্ন পার্টি দুর্বলদের জ্বালাতনকে আধুনিকতা হিসেবে বেঁধে রেখেছে, খুঁজে নিয়েছে এই ভয়ঙ্কর মাঝেই। কিন্তু মূলত এতেই কি শান্তি, নাকি এ জীবনের ধ্বংস শুরু? আজকাল শুধু বিদেশে নয়, বাংলাদেশেও এই অপসংস্কৃতি ঢুকে পড়েছে। বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ছেলে মেয়েদের গ্রাম থেকে শহরে পাঠায় পড়াশোনার তাগিদে, যাতে ছেলে মেয়েগুলো একটু মানুষের মতো মানুষ হয়ে ওঠে। অথচ অনেক ছেলে মেয়েরাই শহরে এসে আধুনিকতার নামে একটা বাদর হয়ে ওঠে। রাতের আধারে তারা বার, মাদক আখড়ার বাসিন্দা হয়ে ওঠে। কেউ কেউ আবার সুখ খুঁজতে গিয়ে আবাসিক হোটেলগুলো, পতিতা পল্লীগুলোতেও হানা দেয়। অথচ দেশের চিত্ত এমনটা হওয়ার কথা ছিল না। সঠিক শিক্ষা আওড়া এনে ছেলে মেয়েগুলোকে দক্ষ মানব বানাবে। রূপন্তীর এই একটা সুন্দর সুশীল সমাজ গঠন করার কথা ছিল। অনেকেই বাংলাদেশের এমন চিত্র মেনে নিতে পারবে না। কেউ বলবে, হেসে উড়িয়ে দিয়ে বলবে, আরে না, বাংলাদেশের এখনো এতটা অধঃপতন হয়নি, ওসব মিথ্যে। পশ্চিমা দেশের সংস্কৃতি দেখে দেখে তোমাদের
কল্পনার মাত্র। কিন্তু যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয় তবে বাংলাদেশের চিত্রে ভয়াবহতা কম নয়। এদেশের শহরগুলোতে রাতের আধারে রাতপরীরা নামে। বাস স্ট্যান্ড, রাস্তায়, ফ্লাইওভারে, অলিতে গলিতে এদের খুঁজে পাওয়া যায় বিশ্রী সাজ পোশাকে। আবার কিছুদের খুঁজে পাওয়া যায় অলিগলিতে নারী পুরুষ একত্রে সিগারেট টানছে, তাস খেলছে, গাঁজা, ড্রাগস কিংবা অন্য মাদক দ্রব্য সেবন ব্যস্ত। আশ্চর্যের বিষয়, দিনের আলোয় এদের অনেককেই খুঁজে পাওয়া যায় ভার্সিটি পড়ুয়া অথবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া সুশীল ভদ্র নাগরিক হিসেবে। অথচ এরা যদি এসব পথ বেছে না নিয়ে সত্যি নিজেদের সুশীল রাখতে ব্যস্ত হতো আর একটু পরিশ্রম করে টিউশনি করাতো, প্রয়োজনে গার্মেন্টসে চাকরি নিত, তাহলে হয়তো চিত্রটা ভিন্ন হতো। এসব কুপথে অনেক অর্থ উপার্জনের তুলনায় অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করা বোধহয় উত্তম। নিজের মনে নানান কথা ভাবতে ভাবতেই চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রূপন্তীর। দাঁড়ালো সে নিজের শ্রেণীকক্ষের সম্মুখে। ইতিমধ্যে মধ্যবয়স্ক অধ্যাপক ঢুকেছে শ্রেণীতে। রূপন্তী তাকালো তার পানে, নম্র কণ্ঠে শুধালো, আসতে পারি স্যার? সময় গড়িয়েছে কিঞ্চিত। বিভানদের ক্লাস শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হয়েছে। এই ক্লাসে রূপন্তীর পেছনে লাগা সে ছেলে মেয়েগুলোও রয়েছে, তবে তারা শুধুমাত্র নামেই এই ক্লাসে রয়েছে। একদম শেষের দিকে বসে পড়া রেখে নিজেদের ইচ্ছে মতো শুয়ে বসে রয়েছে তারা। সকলের ক্লাস চলাকালীন সময় একজন মধ্যবয়স্ক লোক এসে ঢুকলেন শ্রেণীকক্ষে। কর্তব্যরত অধ্যাপককে ডেকে নিয়ে তার সাথে আলোচনা করলেন কিছু একটা নিয়ে। অতঃপর চলে গেলেন তিনি। অধ্যাপক আবার পূর্বের স্থানে এসে দাঁড়িয়ে প্রজেক্টর চালু করলেন। সাথে সাথেই সেখানে ভেসে উঠল তখন রূপন্তীকে অপমান করা ছেলে মেয়েগুলোর ছবি। অধ্যাপক বেশ সুন্দরভাবেই শ্রেণীকক্ষে থাকা সকলের পানে তাকিয়ে বললেন, সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কলেজের বিশৃঙ্খলা সৃষ্টি, র্যাগিং, দুর্বলদের উত্তপ্ত করা এবং কলেজের শান্তিপূর্ণ পরিস্থিতি অস্থিতিশীল করার দায়ে মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থী অ্যারন, বেরি, ক্লারি, ডোনাল্ড, হলি, মেরিকে কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হলো। এরপরও এরা যদি কখনো কোনোভাবে কলেজের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তবে কোনো নোটিশ ব্যতীত এদের কলেজ থেকে সারা জীবনের জন্য বহিষ্কার করা হবে। ধন্যবাদ সবাইকে। অধ্যাপকের কণ্ঠ নিষ্কৃত বাক্য শ্রবণে চমকালো উপস্থিত সকলে। আবার কেউ কেউ ভীষণ খুশিও হলো। এদের তাণ্ডবে জীবনটা এতদিন ওষ্ঠাগত হয়ে উঠেছিল সবার। এখানে র্যাগিং, ওখানে মারামারি, ওখানে সাধারণ শিক্ষার্থীদের উত্ত্যক্তকরণ যেন এদের প্রতিদিনের কর্ম ছিল। কিন্তু ধনী পরিবারের সন্তান এবং কলেজে এদের বেশ দাপট থাকায় বলতে পারছিল না কেউ কিছুই। যতদূর শোনা যায় এদের প্রভাবশালী পরিবার থেকে প্রতি বছর কলেজ তহবিলে বেশ মোটা অঙ্কের অর্থ অনুদান হিসাবে দেওয়া হতো। তাই এদের এত ক্ষমতা ছিল এবং কলেজ কর্তৃপক্ষও কিছু বলতে পারত না। তবে এখন এদের পেছনে লাগলো কে? এত কার ক্ষমতা? শ্রেণীকক্ষে উপস্থিত অন্য সকলের ন্যায় চমকালো অ্যারন, বেরি, ক্লারি, ডোনাল্ড, হলি, মেরি। হঠাৎ তাদের নামে এমন নোটিশ এলো কেন? নিশ্চয়ই কেউ তাদের নামে নালিশ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষের নিকট, নয়তো এমনটা হওয়ার কথা নয়। কে তাদের বিরুদ্ধে নালিশ জানালো? এত বছর তো তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি। একমাত্র বিভান এবং তার দল ব্যতীত সবাই মিয়েছিল তাদের ভয়ে। তবে আজ হুট করে কে মুখ খুলল? ক্লাস শুরুর আগে যে মেয়েটাকে তারা উত্ত্যক্ত করেছিল সেই মেয়েটা নয়তো? যদি সে হয়েও থাকে তবে কে ওই মেয়ে? তার কি এত ক্ষমতা যে তার একটা নালিশে ক্লাস পর্যন্ত নোটিশ চলে আসবে, তা প্রত্যেকের ছবি দেখিয়ে জনসম্মুখে? এর আগে তো এমন কখনো হয়নি। কলেজ কর্তৃপক্ষের নিকট কোনো ছাত্রছাত্রীদের নামে নালিশ পড়লেও তাকে প্রধান অধ্যক্ষের কক্ষে ডাকা হয় প্রথমে। সেখানে তাদের হুঁশিয়ারি প্রদান করে ছেড়ে দেয়া হয়। এভাবে জনসম্মুখে ছবি দেখিয়ে অপমান করা হয় না। তাহলে তাদের এত অপমান কেন করা হলো? তীব্র ক্রোধ নিয়ে ব্রেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো অ্যারন, বেরি, ক্লারি, ডোনাল্ড, হলি এবং মেরি। শ্রেণীকক্ষে উপস্থিত অধ্যাপককে উপেক্ষা করেই বই খাতা নিয়ে একে একে বেরিয়ে গেল সকলে।
আজই তাদের পরিবারকে বলবে কলেজে অর্থ অনুদান বন্ধ করে দে, আর ওই মেয়েকেও দেখে নিবে সবাই মিলে। কত বড় ক্ষমতা তার, একটা হিসাব নিতে হবে। সময় এখন সন্ধ্যা প্রায়। সূর্যটা আকাশের এক কোণে প্রস্থান ঘটিয়ে রক্তিম বর্ণ ধারণ করে জানান দিচ্ছে নিজের বিদায়ের। বিভান গাড়ি নিয়ে সেই বিকেল থেকে দাঁড়িয়ে রয়েছে একটা কফি শপের সম্মুখে। লোক লাগিয়ে যতটা সংবাদ পেয়েছে, এই কফি শপেই পার্ট টাইম জব নিয়েছে রূপন্তী। বিভান অনেকবার ভেবেছিল এখানে আসবে না করে, কিন্তু শেষ পর্যন্ত আর নিজেকে দমাতে পারল না সে। এসেই পড়ল। এখানে এসে আবার সেই বিকেল থেকে ভেবেই যাচ্ছে সে ভেতরে যাবে না। কেন যাবে সে ভেতরে? রূপন্তী তার কে হয়? শত্রুর মেয়ে ব্যতীত আর কিছুই নয়। তবুও শেষ পর্যন্ত নিজের মনকে দমাতে পারল না বিভান। শত্রুর মেয়েকে দেখার জন্যই সে কোনো অবস্থানে কাজ করছে, কিভাবে কাজ করছে, সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য হৃদয় উতলা হয়ে উঠেছে। মেয়েটা এদেশে নতুন, এখানকার হালচাল বোঝে না কিছুই। কোনো পুরুষ যদি মেয়েটাকে খারাপ ইঙ্গিত করে তখন বিভানের কলিজা কেঁপে উঠল। এ অনুভূতির মানে সে জানে না, আর না জানার চেষ্টা করল, বরং নিজের সকল চিন্তা ভাবনার ইতি ঘটিয়ে হুড়মুড়িয়ে নেমে পড়ল গাড়ি থেকে। কয়েক কদম এগিয়ে থমকে গেল, আবার পিছিয়ে এসে গাড়ি থেকে একটা মাস্ক নিয়ে জড়ালো মুখে। রূপন্তী যদি তাকে দেখে নেয় একবার, নিশ্চয়ই ভেবে নিবে তার পিছু পিছু এখানে এসেছে। বিষয়টা অবশ্যই তার আত্মসম্মানে আঘাত হানবে। ওই শত্রুর ক্ষুদ্র মেয়েটার সম্মুখে তখন তাকে ছোট হয়ে যেতে হবে। বিভান মুখের মাস্কটা আর একটু টেনে টুনে ঠিক করেই পা রাখলো কফি শপের ভেতরে। এদিক ওদিক একবার চোখ বুলিয়ে গিয়ে বসলো একটা ফাঁকা টেবিলে। কিন্তু রূপন্তী কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না আশেপাশে কোথাও। বিভান উকিঝুঁকি মারার মধ্যেই ভেতর থেকে এক মগ কফি হাতে বেরিয়ে এলো রূপন্তী। ওষ্ঠে তার নজর কাড়া হাসি। মেয়েটার পানে তাকিয়ে বিভানের হৃদয়ে ঝড় ওঠার কথা থাকলেও মেজাজ চটল তার। মেয়েটা তার দেহের কাঠামো অনুযায়ী একটা টাইট ফিট টি শার্ট এবং প্যান্ট পরেছে, মাথায় আবার চুলগুলো ঝুটি করে একটা ক্যাপ পরা। মেয়েটা বাসায় পরে 3 পিস, কলেজ যায় 3 পিস পরে, অথচ এখানে শরীরের মাপে পোশাক পরেছে। সারা বছর এদেশের রাস্তায় ছোটখাটো পোশাক পরিহিত নারীদের দেখে দেখে অভ্যস্ত হওয়া বিভানের এই মুহূর্তে রূপন্তীর দেহ শুধুমাত্র টি শার্ট প্যান্ট পরতে দেখে রাগ লাগছে। বিভান আশেপাশে তাকালো, কত পুরুষ এখানে। হুট করেই ছেলেটার মেজাজের পারদ যেন দপদপ করে বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে পড়ল সে। গভীর ক্রোধ নিয়ে গিয়ে আকস্মিক চেপে ধরল রূপন্তীর এক হাত। মেয়েটা চমকালো, তড়িৎ গতিতে চোখ তুলে তাকালো পাশ ফিরে। চোখের সম্মুখে ভেসে উঠল মাস্ক পরিহিত লম্বা চওড়া বলিষ্ঠ এক যুবক। ঘটনার আকস্মিকতায় রূপন্তী চিনতে পারল না এ যুবককে। কপালে ভাঁজ ফেলে শোধালো, আপনি কে? আর এইভাবে আমার হাতেই বা ধরেছেন কেন? বিভান জবাব দিল না। মেয়েটাকে টেনে নিয়ে বেরিয়ে গেল কফি শপ থেকে। রূপন্তীর মেজাজ বিগড়ালো এ পর্যায়ে। কোথাকার কোন পুরুষ এসে তার হাত ধরে টানাটানি লাগিয়েছে? সবচেয়ে বড় কথা, একে তার হাত ধরার সাহস কে দিয়েছে? বিদেশের মাটিতে থাকতে থাকতে কি ভদ্রতা জ্ঞানটুকু খুইয়ে বসেছে নাকি? রূপন্তী ছিটা মেরে নিজের হাত ছাড়িয়ে নিল বিভানের হাতের বাঁধন থেকে। কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল, এভাবে হাত ধরে টানাটানি করছেন কেন? আশ্চর্য তো। বিভান রক্তচক্ষু নিয়ে আবারও একবার চোখ বুলালো রূপন্তীর পা থেকে মাথা অবধি। দাঁতে দাঁত পিষে বলল, আসলেই আশ্চর্য। তোমাকে দেখে আমি দিন দিন আশ্চর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছি। পরিচিত কণ্ঠস্বর। চমকালো রূপন্তী, এ তো বিভানের কণ্ঠস্বর। কিন্তু এ লোক এখানে কেন? নাকি সে ভুল ভাবছে? বিষয়টাতে নিশ্চিত হতে রূপন্তী তৎক্ষণাৎ হাত বাড়ালো বিভানের মুখের পানে। কিছু বুঝে ওঠার আগেই টেনে নামিয়ে নিল তার মুখের মাস্ক। এ তো সত্যিই বিভান। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল রূপন্তীর। অবাক কণ্ঠে বলল, আপনি এখানে কেন? কিছুটা অপ্রস্তুত হলো বিভান। এ প্রশ্নের কি উত্তর দিবে সে? এখন যদি সে সত্যি কথা বলে দেয় যে রূপন্তীর পিছু নিয়ে তার কর্ম পর্যবেক্ষণ করতে এসেছে, তবে মেয়েটা নিশ্চয়ই হাসবে তার উপর। মনে মনে নিজেকে বড় ভাবতে শুরু করবে। তাছাড়া সত্যি কথাটা তার ইগোকেও কিঞ্চিত নিচু করবে। বিভান আশেপাশে দৃষ্টি ঘোরালো, গম্ভীর স্বরে বলল, কফি খেতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তোমাকে পেলাম, আর পোশাকের যা শ্রী দেখলাম তাতে আশ্চর্য হয়ে গিয়েছি।
রূপন্তী ভ্রু কুচকালো, মাথা নুইয়ে দৃষ্টিপাত করলো পোশাকের পানে, ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো নিজেকে। না, কোনো সমস্যা তো নেই, সব ঠিকঠাকই তো আছে। তাহলে এই লোক তার পোশাক দেখে কেন আশ্চর্য হলো? মেয়েটা কিছুটা আগ্রহী হয়ে শুধালো। আমার পোশাক তো ঠিকই আছে, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? পুরনো ক্রোধে নড়েচড়ে উঠল বিভানের ভিতর। রক্তচক্ষু নিয়ে তাকালো সে রূপন্তীর পানে, কটমট করে বলল, এটা ঠিক পোশাক। দেহের মাপের টাইট ফিট টি শার্ট আর প্যান্ট, এগুলো তোমার ঠিকঠাক পোশাক মনে হচ্ছে? বিভানের কথায় আশ্চর্যান্বিত না হয়ে পারল না মেয়েটা। তার পোশাকে খুব খারাপ কিছু নেই, শুধু বলা যেতে পারে একটু টাইট ফিট বেশি। তাও এদেশের রাস্তায় ঘুরে বেড়ানো অনেক বিদেশিনীর পোশাকের তুলনায় যথেষ্ট উত্তম। বিভান এত বছর ধরে এদেশে রয়েছে, ছোটখাটো পোশাক পরা মেয়েদের অহরহ দেখে সে। এমন নয় যে সে একজন সুশীল ভদ্র সভ্য একজন পুরুষ। কোনো নারীর পানে তাকাই না, দৃষ্টি নত করে মাটির পানে তাকিয়ে হাঁটে, কিংবা তার মধ্যে কোনো বদগুণ নেই। এই তো সেদিন মদ্যপান অবস্থায় বাড়ি ফিরল। এই মদ্যপান সে করে কোথা থেকে? এরিকের থেকে যতটা রূপন্তী জেনেছে তাতে বিভানের বারে যাতায়াত রয়েছে। আর রাতের আধারে বারে মেয়েরা কেমন পোশাকে আসে তা স্বচক্ষে না দেখলেও কিছুটা অন্তত জানা আছে তার। কিন্তু এখন এই লোক এসেছে তার সম্মুখে ভালো সাজতে, ঢং দেখাতে। মেয়েটা মুখ বাঁকালো, তাচ্ছিল্য করে বলল, অর্ধনগ্ন নারী দেখা যার অভ্যাস, সে আবার এসেছে আমার পোশাক গুণাগুণ খুঁজতে। আমি অর্ধনগ্ন নারীদের দিকে তাকাই না। ও আচ্ছা, আপনি অর্ধনগ্ন নারী দেখলে বুঝি চোখ বন্ধ করে ফেলেন, তারপর অন্যদিকে মুখ ঘুরিয়ে হেঁটে যান? বিভান আর চোখে তাকালো রূপন্তীর পানে, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, ওরা আর তুমি এক নও। মুখ ফুসকে কথাটা বলেই ফেলল বিভান। মুহূর্তেই বিব্রত হলো সে। তবে এ কথাটাও ধরে ফেলল রূপন্তী। কপালে ভাঁজ ফেলে শুধালো, কেন এক নই কেন? বিভান বিরক্তিতে কপালে ভাঁজ ফেলল। ভুল ক্রমেও এই মেয়েকে কোনো কথা বলে সারা যায় না। একটা কথাও মেয়েটা মাটিতে পড়তে দেয় না। সেই এদেশে আসার পর থেকে তোতা পাখি তার প্রতিটি কথার জবাব দিয়ে যাচ্ছে। শত্রুর মেয়ে এতটা শক্ত এবং ঝোঁকরুটে হবে কেন? আশ্চর্য, শত্রুর মেয়ে হবে বোকাশোকা, তাকে যা বোঝাবে তাই বুঝবে। একটা ধমক দিলে 3 দিন কাঁদবে। সে কেন মুখ ফসকে বলা কথা নিয়ে প্রশ্ন করে বিব্রত করবে? বিভান নাক মুখ কুচকালো, থমথমে কণ্ঠে জবাব দিল, ওরা তো সবসময় এ ধরনের পোশাকই পরে। তুমি সবসময় 3 পিস ওড়না ব্যবহার করে হুট করে এই পোশাক পরেছ, তাই দেখতে কেমন একটা দৃষ্টিকটু লাগছে। কি অযৌক্তিক কথা! মুখ বাঁকালো রূপন্তী, কণ্ঠে জোর দিয়ে বলল, আমি এখন থেকে এই ধরনের পোশাকই পরবো, অভ্যাস করে নিন আপনি। কথাটা বলেই মেয়েটা আবার পা বাড়ালো কফি শপের পানে। বিভান তার হাত ধরে আটকে দিল তৎক্ষণাৎ। দাঁতে দাঁত চেপে বলল, তোমার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট, এই পেটে পেটে ভাঁজ পড়েছে। কণ্ঠে তোলা বাক্যটা সমাপ্ত করতে পারল না বিভান। তার আগেই আটকে উঠল রূপন্তী। লজ্জায় দিশেহারা হয়ে উঠল মেয়েটা। সত্যিই কি তাকে দেখতে এত বাজে লাগছে? তার শরীরের ভাঁজগুলো স্পষ্ট হয়ে উঠেছে সকলের সম্মুখে। দ্রুত 2 হাত তুলে নিজের ছোট্ট শরীরটা ঢেকে দেওয়ার ব্যর্থ চেষ্টা চালালো মেয়েটা। মৃত চিৎকার করে বলল, চুপ করুন, অসভ্য বেলাজ পুরুষ মানুষ। বিভান ওষ্ঠ বাঁকালো, তাচ্ছিল্য করে বলল, নিজে এসব পোশাক পরে আমি সহ হাজারো পুরুষের সম্মুখ দিয়ে ঘুরতে পারবে, তাতে কিছু নয়। শুধুমাত্র আমি তোমার ত্রুটিটা ধরিয়ে দিলাম বলে অসভ্য বেলাজ উপাধি দিয়ে দিলে? কি ভীষণ আশ্চর্য মেয়ে তুমি। রূপন্তী এলোমেলো দৃষ্টি ফেলল, আমতা আমতা করে বলল, কি করব? কাজ করে খেতে হলে এই পোশাকই পরতে হবে। এখানকার বেশিরভাগ রেস্টুরেন্টে এবং কফি শপ কর্তৃপক্ষই তো তাদের কর্মচারীদের জন্য এমন পোশাক নির্ধারিত করে রেখেছেন। বিভান সময় নিল না, ভাবলেশীনভাবে জবাব দিল, চাকরি ছেড়ে দাও। চাকরি ছেড়ে দিলে খাবো কি? আপনার বাপ দাদার অঢেল সম্পত্তি থাকলেও আমার বাপ দাদার অঢেল সম্পত্তি নেই, সুতরাং আমাকে কাজ করে খেতেই হবে। বিভানের তীক্ষ্ণ দৃষ্টি হলো, থমথমে কণ্ঠে বলল, আমার জন্য বাসায় রান্না করবে। মাস শেষে তুমি এখানে যা টাকা পাও তার অধিক দেব। থামল বিভান, পরপর আবার বলল, আমার খাওয়া দাওয়াতে আগে থেকেই সমস্যা। সারা বছর ওই রেস্টুরেন্টের নুডলস খেতে খেতে পেটে সমস্যা দেখা দিয়েছে।
তাই এই প্রস্তাবটা রাখলাম তোমার সম্মুখে। নয়তো তোমার মতো মেয়ের জন্য আমার মায়া দয়া কোনো কালেই ছিল না, আর না এখন হয়েছে। রূপন্তী অপমানিত বোধ করল। তোমার মতো মেয়ে মানে কি? তাছাড়া এই চাকরি করে তাও বেশিরভাগ সময় ঘরে বাইরে থাকতে পারে সে, অর্থাৎ বিভানের দৃষ্টিসীমার বাইরে। এরপর ঘরে রান্না করলে তো সারাক্ষণ এই বদলোকের চোখের সম্মুখে থাকতে হবে। তারপর সারাদিন উঠতে বসতে অপমান আর ঠোকাঠুকি। তার থেকে এখানে চাকরি করা ভালো। প্রয়োজনে কর্তৃপক্ষের নিকট থেকে একটু ঢিলে ঢালা পোশাক নিয়ে চালিয়ে দিবে, আর অন্য স্থানে চাকরি পেলে সেখানে চলে যাওয়া যাবে। রূপন্তী নাকচ করে দিল বিভানের প্রস্তাবকে। দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনার কোনো চাকরি করব না, এখানেই বেশ আছি। বিভানের দৃষ্টি শীতল হলো। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল রূপন্তীর পানে। হুট করেই হাত ধরে টেনে নিয়ে গেল গাড়ির নিকট। দরজা খুলে ধাক্কা মেরে ফেলল ভিতরে। হতবাক হলো মেয়েটা। ব্যস্ত হয়ে গাড়ি থেকে নেমে যেতে চাইল সে। তাড়াহুড়ো করে বলল, এই কি করছেন আপনি? আমার কাজ আছে। এমনি এতক্ষণ আপনার সাথে বকবক করে অনেক সময় নষ্ট হয়েছে। নিশ্চয়ই কর্তৃপক্ষের নিকট এর জবাবদিহি করতে হবে আমাকে। অবাধ্য হওয়া যেন মেয়েটার রক্তে মিশে আছে। বিভান রক্তচক্ষু নিয়ে তাকালো রূপন্তীর পানে। মেয়েটাকে গাড়ি থেকে বের হওয়ার কোনো সুযোগ না দিয়ে নিজেও বসে পড়ল গাড়ির ভেতরে। মুহূর্তেই লক করে দিল দরজাগুলো। ক্রোধে হিসিয়ে বলল, তুই আজ থেকে আমার চাকরি করবি। এই বালসাল কফি শপে ফের তোকে দেখলে ঠ্যাং ভেঙে পার্সেল করে দেশে পাঠিয়ে দিব তোর বাপের কাছে। কি সর্বনাশ! তুই তোকারি করছে। রূপন্তী বুঝলে লোকটা রেগে আছে বেজায়। এই মুহূর্তে আর বোধহয় ঝামেলা না করাই ভালো। ঝগড়া নয়, এখন বুদ্ধি দিয়ে কাজ করা প্রয়োজন, নয়তো অপমানিত হতে হবে, ফেঁসে যেতে হবে এবং এর রোষানলে পড়ে বাড়িতেও ফিরে যেতে হবে। রূপন্তী ঘাড় ঘুরিয়ে তাকালো বিভানের পানে। কণ্ঠ আগের তুলনায় নরম করে বলল, বাড়িতে যেতে গেলেও কর্তৃপক্ষের সাথে কথা বলে তো যেতে হবে। আমার গায়ের পোশাকটাও তো তার ফেরত দিতে হবে। হ্যারি এবং এরিককে বলে দিয়েছি, ওরা কর্তৃপক্ষের সাথে বলবে, আর পোশাক পরে পাঠিয়ে দেওয়া যাবে। তোমার ওখানে আর যাওয়ার প্রয়োজন নেই। কথাগুলো বলে বিভান গাড়ি স্টার্ট দিল। হতাশ হলো রূপন্তী। তাকে নিয়ে এত কিসের সমস্যা এই লোকের? বাড়িতে সর্বক্ষণ উঠতে বসতে এর অপমান, এখন বাহিরে চাকরির ক্ষেত্রেও সমস্যা। এ লোক তো তাকে কথায় মারবে, বাসস্থানে মারবে, খাবারে মারবে, অর্থে মারবে। নিজের স্বপ্ন পূরণের আপনজনদের শেষ পর্যন্ত এ কোথায় এসে ঠেকল সে, যেখানে পদে পদে অপমান, বাধা, অভিযোগ, হতাশা। রাত্রি ঘনিয়েছে। জাঁকজমকপূর্ণ সন্ধ্যাকে বিদায় জানিয়ে পা বাড়িয়েছে সে গভীর রাতের পানে। চারদিকটা ধীরে ধীরে নীরব হয়ে আসতে শুরু করেছে একটু একটু করে। রাত্রির এই ক্ষণে বিছানার পাশে হেলান দিয়ে মেঝেতে বসে রয়েছে বিভান। দৃষ্টি তার হাতে ধরে রাখা একটা সিগারেটের প্যাকেটের পানে। প্যাকেটটায় বেশ বড় বড় অক্ষরে স্পষ্টভাবে লেখা, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। লেখাটা পড়ে তাচ্ছিল্য হাসি হাসল বিভান। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তার ক্ষতি করবে? যার হৃদয়ে ব্যথার অভাব নেই, তার শরীরে ক্ষতি হইলেই বা কি? আচ্ছা, এই সিগারেটের প্যাকেটে গায়ে এই লেখাগুলো লিখে লাভ কি হয়? যে খাওয়ার সে এই লেখাগুলো উপেক্ষা করেই খাবে। এসব হাজারটা সতর্ক বার্তা থাকলেও তাকে ঘায়েল করতে পারবে না কখনো। এই যেমন বিভান খাচ্ছে। প্যাকেটের ভেতর থেকে একটা সিগারেট নিল হাতে সে। হালকা গোলাপি রঙা দুই ওষ্ঠের ভাঁজে চেপে ধরল। লাইটার দ্বারা আগুন জ্বালিয়ে দিল মাথার অংশে। এই তো পুড়ছে জল জল করে অগ্নি। ঠিক যেমন এই মুহূর্তে তার বুকটাও পুড়ছে। চরম অগ্নিশিখায় জ্বলে যাচ্ছে তার হৃদয়। ইদানিং জীবনটা কেমন এলোমেলো হয়ে গেছে। রূপন্তীকে ব্যতীত কিছু ভালো লাগছে না। আবার চোখের সম্মুখে তাকে সহ্য হচ্ছে না। মেয়েটার কষ্টও সহ্য হয় না, আবার কষ্ট দিতে ইচ্ছে হয়। সম্মুখে থাকলে বাবা মায়ের মৃত্যুর মুখটা মনে পড়ে, আর দূরে গেলে হৃদয় খাখা করে। কি একটা বিদঘুটে পরিস্থিতিতে পড়েছে সে। কোনো কিছুতেই শান্তি নেই, কিচ্ছু ভালো লাগছে না। জীবনের কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। বিভান ভেবে পাচ্ছে না শত্রুর মেয়ের জন্য এত কেন বুক পড়ে তার। যে মানুষকে আজ পর্যন্ত মানতে পারেনি সে, তার মেয়েকে কিভাবে মানবে? বিভানের ভাবনার মধ্যেই দরজায় টোকা পড়ল। বিরক্ত হলো সে। এ বাড়িতে এ সময় রূপন্তী ব্যতীত
আর কেউ যে তাকে ডাকবে না বুঝলো এ বাড়িতে এ সময়ে রূপন্তী ব্যতীত আর কেউ যে তাকে ডাকবে না বুঝলো বেশ। না, এই মেয়েটা তাকে শান্তিতে থাকতে দিবে না, না এমনি শান্তি দিবে, না ঘুমিয়ে শান্তি দিবে, না খেতে আর না গোসল করতে। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলল বিভান। কপালে ভাঁজ ফেলে বলল, কি সমস্যা? খাবেন না খাবার? এইটুকু বলে বিভান হাতে সিগারেট দেখে থেমে গেল রূপন্তী। প্রথমে একটু অবাক হলেও পরক্ষণে নিজেকে সামনে নিল সে। যে লোক মদ খেতে পারে তার হাতে সিগারেট তো ছোট ব্যাপার। এখানে এত অবাক হওয়ার কিছু নেই। খাবার তৈরি করে খাবার খেতে বিভানকে ডাকতে এসেছে রূপন্তী, কিন্তু এখানে এসে তো দেখা যাচ্ছে এবারটা বসে বসে সিগারেট টানছে। রূপন্তী মুখ বাঁকালো, কেমন একটা ভেঙচি কেটে বলল, আপনি সিগারেটও খান? বিভান আঙ্গুল উঁচিয়ে টোকা মেরে সিগারেটের মাথায় জমা হওয়া ছাই ঝেড়ে ফেলল নিচে মেঝেতে। কপাল কুঁচকে রেখেই বলল, হ্যাঁ। রূপন্তী উৎসুক হলো, চকচকে চোখ মুখে প্রশ্ন করল, আপনি কি জানেন সিগারেট খাওয়া কাকে বলে? না। বিভানের গভীর কণ্ঠস্বর। রূপন্তী দৃষ্টি সরু হলো, বেশ ভাব নিয়ে বলল, তা জানবেন কিভাবে? আপনারা সিগারেট খোররা তো জানেন শুধু সিগারেট খেতে, আর কিছুই জানে না। বিভান রক্তচক্ষু নিয়ে তাকালো রূপন্তীর পানে, শক্ত কণ্ঠে শুধালো, কি বললে? রূপন্তী ঢোক গিলল, আমতা আমতা করে জবাব দিল, খাবার তৈরি, খেতে আসুন তাড়াতাড়ি। কথাটা বলেই মেয়েটা আর এক মুহূর্তও দাঁড়ালো না ওই স্থানে। দ্রুত পায়ে প্রস্থান ঘটালো নিজের। বিভান তীক্ষ্ণ দৃষ্টিতে একবার দেখল রূপন্তীর যাওয়া, অতঃপর সিগারেটে আরেকটা টান দিতে গিয়েও থেমে গেল। গু এর কথাটা স্মরণে আসতেই নাক মুখ কুঁচকে গেল। ঘৃণায় যেন পেটটা গুলিয়ে উঠল, আর সে মুখে পুরল না সিগারেটটা। দেয়ালের সাথে চেপে তার মাথার আগুন নিভিয়ে ছুঁড়ে ফেলল ময়লার ঝুড়িতে। রাতের আধার কেটে দেখা মিলেছে সুন্দর এক ভোরের। চারদিকটায় ভরে উঠেছে আলোয় আলোয়। বিভানের ঘুম ভেঙেছে কিছুক্ষণ হলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কলেজের জন্য তৈরি হয়ে বেরিয়ে এলো সে। তবে রূপন্তীর দেখা নেই চারিদিকে। গেল কোথায় মেয়েটা? নাকি এখনো দাঁড় দিয়ে কক্ষেই বসে রয়েছে? হবে হয়তো। বিভান চারিদিকে চোখ বোলাতে বোলাতেই এসে দাঁড়ালো খাবার কক্ষের ডাইনিং টেবিলের সম্মুখে। টেবিলে বেশ পরিপাটিভাবে খাবার সাজানো, আবার সাথে একটা চিরকুট রাখা। ভ্রু কুঁচকে এলো বিভানের। চিরকুটটা হাতে তুলে নিয়ে সে পড়ল, আপনার খাবার সব টেবিলেই আছে, খেয়ে নেবেন। আমি কলেজে যাচ্ছি। বিভানের হৃদয়ের ভাঁজ গাঢ় হলো। হাত তুলে দেখল সে ঘড়িটার পানে। এখনো কলেজ শুরু হতে প্রায় ঘন্টাখানেক বাকি। এত তাড়াতাড়ি মেয়েটা কলেজে গিয়ে কি করছে? আবার ওই কফি শপের কাজে ফিরে যায়নি তো? যেতেও পারে। মেয়েটার তো আবার তার কথার অবাধ্য হতে না পারলে শান্তি লাগে না। হাজার হলেও শত্রুর মেয়ে। তবে রূপন্তী যদি সত্যি আবার ওই কফি শপের কাজে ফিরে গিয়ে থাকে, তবে আজকে একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে বিভান। তাতে কোনো ভুল নেই। খাওয়া দাওয়া আর মনে রইল না ছেলেটার। যেভাবে রূপন্তী সব খাবার সাজিয়ে ঢাকা দিয়ে রেখেছিল, ওভাবে রেখেই বেরিয়ে পড়ল বাড়ি থেকে। রূপন্তী একটু তাড়াহুড়ো করেই কলেজে ঢুকলো। লাইব্রেরিতে গিয়ে কিছু দরকারি নোট করতে হবে। কলেজের ক্লাস শুরু হওয়ার পরে এখনো সব বইগুলো কেনা হয়নি। কিনবেই বা কী করে? টাকা পয়সার সাথেই তো দেখা নেই। তারপর যাই এক কফি শপে কাজ জোটালো। সেখানেও ব্যাগরা দিল বিভান। যদিও তারপর বলেছে তার জন্য রান্না করলে মাস শেষে সেই টাকা দিবে, তবে কতটা দিবে সে বিষয়ে রূপন্তী বেশ সন্দিহান। মেয়েটার কাঁধে একটা কাঁধ ব্যাগ চাপিয়ে দ্রুত হেঁটে চলল লাইব্রেরির পানে। পা বাড়িয়ে আর একটু সময় নিয়ে ঢুকবে ভেতরে, তখনই তার পথ আগলে দাঁড়ালো গতকালের সেই উচ্ছনে যাওয়া ছেলে মেয়েগুলো। কপালে ভাঁজ পড়ল রূপন্তীর। সন্দিহান সুরে বলল, একি, আপনারা আজ আবার পথ আগলে দাঁড়িয়েছেন কেন? সমস্যা কি? রূপন্তীর কথা শুনে অ্যারন নামের ছেলেটি হাসল ওষ্ঠ বাঁকিয়ে। কেমন রসিয়ে রসিয়ে বলল, গতকাল আমাদের নামে কলেজ কর্তৃপক্ষের নিকট আমাদের নামে নালিশ জানিয়ে এখন বলছো তোমার পথ আগলে কেন দাঁড়িয়েছি? কপালের ভাঁজ গাঢ় হলো রূপন্তীর। দৃঢ় ওষ্ঠে বলল, আমি আপনাদের নামে কোনো নালিশ করিনি। মেরি মেয়েটা বেজায় তেতে গেল রূপন্তীর জবাবে। তেরে এসে সে চুলে বাঁধা বেনুনিটা টেনে ধরে বলল, মিথ্যা বলছিস আবার? আমাদের নামে নালিশ করার স্পর্ধা এখনো অবধি এই কলেজে কেউ দেখায়নি, অথচ 2 দিন হয়নি এসে আমাদের নামে নালিশও ঠুকে দিয়েছিস। এত বড় সাহস তোর?
চুলের ব্যথায় চোখ মুখ খিচে ধরল রূপন্তী। হাত বাড়িয়ে নিজের চুলগুলো ছাড়ানোর চেষ্টা চালিয়ে আবার বলল, সত্যি বলছি আমি কোনো নালিশ করিনি। আবার মিথ্যা কথা? ডোনাল্ডের ক্ষেপে ওঠা কণ্ঠস্বর। বেরি তার ব্যাগের ভেতর থেকে একটা ছোট আকারের কাঁচি বের করে আনলো। বাঁকা হেসে বলল, বলুক যত ইচ্ছে মিথ্যা কথা, আজ এমন শাস্তি দিব না যে ও তো দূরে থাক, অন্য কেউ আমাদের নামে নালিশ ঠোকার পূর্বে শতবার ভাববে। রূপন্তী আতকে উঠল। এরা আবার আজ কাঁচি নিয়ে এসেছে কেন? তার চুল কাটবে নাকি? হ্যাঁ, ধরেছে তো তার চুলই। কত স্বাদের চুল রূপন্তীর। এই চুল যদি কেটে ফেলে, ভাবতেই ভীত হলো মেয়েটার হৃদয়। আশপাশে তাকালো কারোর নিকট একটু সাহায্য চাওয়ার আশায়, তবে তাকে সাহায্য করতে বোধহয় কেউই প্রস্তুত নয়। আশেপাশে মানুষের অভাব নেই, কেউ যাচ্ছে তো কেউ আসছে। সবাই এক নজর তাকিয়ে তার অবস্থাটা পর্যবেক্ষণ করে আবার চলে যাচ্ছে। প্রতিবাদ করছে না, হয়তো এদের ওপরে কথা বলার সাহস কারো নেই, কিংবা কেউ নিজের ওপর বিপদ টেনে নিতে চাইছে না। ততক্ষণে বেরি নামক মেয়েটার নিকটে চলে এসেছে। রূপন্তী আর মেরি তার চুল ধরে রেখেছে। মেয়েটার হৃদয়ে ভীতিভাব বাড়ল আরো, কান্না পাচ্ছে ভীষণ। এই চুলগুলো নিয়ে বাঙালি নারীদের একটা আলাদাই শখ, আকাঙ্ক্ষা, প্রত্যাশা থাকে। রূপন্তীরও আছে। কত যত্ন এবং শখ করে চুলগুলো সে লম্বা করেছে। রূপন্তী মুখ খুলল এবার, অনুনয় সুরে বলল, আমি সত্যি কোনো নালিশ ঠুকিনি, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমার চুল কাটবে না। বেরি ওষ্ঠ প্রসারিত করে পৈশাচিক হাসি হাসল। অতঃপর হুট করেই কাঁচি দ্বারা কেটে ফেলল ওড়নার একাংশ। রূপন্তী কিঞ্চিত চিৎকার করে উঠল, আতঙ্কিত স্বরে বলল, এটা কি করলে আমার ওড়না? বেরি এর পরেও থামল না। ওষ্ঠের কোণে বিশ্রী পৈশাচিক হাসি রেখা বজায় রেখেই হাতের কাঁচিটা এবার বাড়ালো রূপন্তীর চুলের পানে। শেষ রক্ষা বোধহয় আর হলো না। এই দূর দেশে এসে কিছু বিগড়ে যাওয়া ছেলে মেয়েদের হস্তে নিজের সুন্দর চুলগুলো বোধহয় বিসর্জন দিতেই হবে। মেয়েটা তবুও চেষ্টা চালিয়ে যেতে লাগলো, প্রাণপণে চেষ্টা করলো নিজেকে এই বিদেশিদের হাত থেকে রক্ষা করার। কিন্তু সে একা মেয়ে, কি আর এত কয়েকজনের শক্তির সাথে পেরে ওঠে নাকি? তাছাড়া শেষ পর্যন্ত ডোনাল্ডো আর অ্যারনও এসে ধরেছে মেয়েটার দুই পাশ থেকে, প্রয়োগ ঘটিয়েছে নিজেদের পুরুষালী শক্তির। এ পর্যায়ে শব্দ করেই কেঁদে দিল রূপন্তী। কাঁচিটাও তার চুল ছোঁয়াচো, আর একটু হলেই কেটে যাবে। ঠিক তখনই ভেসে এলো এক পুরুষালী কণ্ঠ। বেশ গম্ভীর স্বরে সে বলল, তোরা আবার শুরু করেছিস? আকস্মিক কারো কণ্ঠস্বর শ্রবণে চমকে উঠল সবাই। তৎক্ষণাৎ পাশ ফিরে তাকাতেই নজরে পড়ল ইমাদ এবং জ্যাককে। অ্যারন, বেরি, ক্ল্যারি, ডোনাল্ড, হলি, মেরি সকলে ভয় পেয়ে গেল বেশ। যদিও বিভান এই মুহূর্তে এখানে উপস্থিত নেই, তবে ইমাদ বা জ্যাক কেউ একজন এ ঘটনা তার কর্ণে তুলে দিলেই তাদের আর নিস্তার পেতে হবে না। বিভান ছেলেটা ভিনদেশী হতে পারে, তবে এখানে তার দাপট এবং ক্ষমতা দুটোই আছে বেশ। এর জন্য অবশ্য বিভানকে তারা আকার ইঙ্গিতে নিজেদের দলে ভেড়াতে চেয়েছিল বেশ কিছুবার, কিন্তু পারেনি। বিভান তাদের পাত্তাই দেয়নি কোনো কালে। পুরো কলেজে ইমাদ আর জ্যাক ব্যতীত ওই ছেলেটাকে না কখনো কারোর সাথে মিশতে দেখা গিয়েছে, তেমন কথা বলতে দেখা গিয়েছে। সর্বদাই একা গুরু গম্ভীর ধাঁচের পুরুষে ইমাদ আর জ্যাককে অবলোকন করেই বেরি নিজের হাতে ধরে রাখা কাঁচিটা লুকিয়ে ফেলল প্যান্টের পকেটে। মেরিও রূপন্তীর চুল ছেড়ে দিল তৎক্ষণাৎ। জোরপূর্বক হেসে বলল, এই ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম আর কি, নতুন তো। জ্যাকের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সকলের পানে একবার চোখ বুলিয়ে থমথমে কণ্ঠে বলল, বোকা পেয়েছো আমাদের, কোনটা দুষ্টুমি আর কোনটা উত্তপ্ত করা তা আমরা বুঝি না। ইমাদও পরপর বলল, কাঁচি হাতে চুল টেনে ধরে ঠিক কোন ধরনের দুষ্টুমি হয় আমাদেরকে একটু বুঝাও, আমরা না হয় তারপর তোমাদের সাথে একটু সে দুষ্টুমি করি। অ্যারন, বেরি, ক্লারি, ডোনাল্ড, হলি এবং মেরি চুপসে গেল কিঞ্চিত। বুঝলো এরা বুঝে গেছে সব, আর মিথ্যে বলে লাভ নেই, তবে বাঁচতে হবে এদের থেকে। ডোনাল্ড দ্রুত নিজের উপস্থিতি বুদ্ধি দ্বারা বলল, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, আসছি আমরা। এক প্রকার কথাটা বলেই পালিয়ে গেল ওরা সকলে। ইমাদ আর জ্যাকও বলল, না কিছু, পালিয়ে আর যাবে কোথায়, ঘুরে ফিরে তাদের হাতেই ধরা পড়তে হবে। তবে এদের এবার একটা উচিত শিক্ষা না দিলে হয় না। কথাগুলো ভাবতে ভাবতে ইমাদ ঘাড় ঘুরিয়ে তাকালো রূপন্তীর পানে।
অমনি বেচারা থমকে গেল দ্বিতীয়বারের ন্যায়। মেয়েটার কান্নারত মুখশ্রী, তীরতিরিয়ে কম্পমান ওষ্ঠজোড়া, এলোমেলো চুল, সমষ্টি ঝড় তুলল তার হৃদয়ে। এতক্ষণে ওদের ক্রোধে দিশেহারা হয়ে ওদের পানে তাকিয়ে থাকতে থাকতে এই মেয়েটির পানে তার খেয়াল কারোরই হয়নি। মেয়েটি এখনো কেঁদে যাচ্ছে। ইমাদ মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল রূপন্তীর পানে। মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে হুট করেই বলল, তোমার চলে হলো কি? রূপন্তী চোখ তুলে তাকালো। তৎক্ষণাৎ চুলে হাত দিতে দিতেই শুধালো, কি? ছোট শব্দটা কণ্ঠে উচ্চারিত হতেই হাত থেমে গেল মেয়েটার। চুলের ভাঁজে কেমন আঠা আঠা লাগছে। কি লেগেছে চুলে? আর আঠাই বা লাগলো কোথা থেকে? রূপন্তী দেখার চেষ্টা চালালো, কিন্তু একটু পেছনের দিকে হয় ঠিক সুবিধা করে উঠতে পারল না। ইমাদ মেয়েটার প্রচেষ্টা বুঝতে পেরে নিজেই ঘুরে গিয়ে দাঁড়ালো রূপন্তীর পেছনে। একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, এটা সম্ভবত চুইংগাম। চুইংগাম? চমকালো রূপন্তী। শেষ পর্যন্ত চুল কাটতে না পেরে ওই ছেলে মেয়েগুলো ওর চুলে চুইংগাম লাগিয়ে দিয়ে গেছে। এখন তো চুল না কেটেও উপায় থাকবে না। রূপন্তী দিশেহারা হলো, দ্রুত খুলে ফেলল চুলের পেঁচানো বিনুনিটা। সাথে সাথেই ইমাদের হৃদয়ে একটু আগে ওঠা ঝড় গাঢ় হলো আরও। খোলা চুলে মেয়েটা যেন আরও স্নিগ্ধময়ী হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন হুট করেই প্রকৃতিতে তার চোখের সম্মুখে এক শ্রেষ্ঠতম ফুল ফুটে উঠেছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।